সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমরা দেখবো আমাদের 5 মার্কের জন্য বাংলাদেশ বার কাউন্সিল রুল, অর্ডার্স এবং হচ্ছে প্রফেশনাল এথিক্স। তো টোটাল 5টা মার্কের জন্য আমাদেরকে মোটামুটি যদি বলি আমরা 3টা জিনিস পড়তে হয়। তো অলরেডি 2টা জিনিস আমরা পড়েছি, অর্ডার এবং রুলসটা অলরেডি আমরা পড়েছি। তো আজকে আমরা দেখবো যে আসলে একজন আইনজীবী হিসাবে আইনজীবী কিভাবে তার প্র্যাকটিস জীবনে অন্য আইনজীবীর সাথে, মক্কেলের সাথে, আদালতের সাথে, পাবলিক এট লার্জ এর সাথে কিভাবে ব্যবহার করবেন, এই রিলেটেড কিছু নিয়ম কানুন আলোচনা করা আছে। এখন সমস্যা যেটা হয়, এই বিধিটা মূল বিধিটা ইংরেজিতে তৈরি। এখন বার কাউন্সিলের সমস্যা হচ্ছে যে তারা গতবারও প্রশ্ন করেছে কোট আনকোট ইংরেজি হেডিংটা দিয়ে। এখন আপনি যদি কখনো ইংরেজি শব্দটা না পড়েন তাহলে আসলে অ্যান্সার করাটা কিন্তু খুব কঠিন। তারপরে যাই হোক, আজকে আমরা ট্রাই করব আপনাদেরকে কিছুটা হইলেও ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়ার, যাতে আপনি অ্যান্সারটা অন্তত করতে পারেন। তো চলুন দেখা যাক আমাদের জন্য কি আছে। তো সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে একটু বেসিক জিনিস জানতে হবে, সে এই যে ক্যাননস যেটা আছে পেশাগত আচরণ, এই বিধিটা আসলে সে পাকিস্তান আমলেই তৈরি। 1965 সালে বার কাউন্সিল যে অ্যাক্ট ছিল তার অধীনে কিন্তু তৈরি করা হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটাকে অ্যাজ ইট ইজ অ্যাডাপশনে নেওয়া হয়েছে, কোনো প্রকার পরিবর্তন করা হয় নাই, শুধুমাত্র বাংলাদেশ শব্দটা লাগানো ছাড়া। তাহলে এই মূল জিনিসটা আগে থেকেই তৈরি করা আছে, এই জিনিসটা একটু মনে রাখবেন। তো আমরা আপনাদেরকে অলরেডি হ্যান্ড নোটটা দিয়েছি, পাশাপাশি মূলটা আমরা নিয়েছি এই জন্য যেহেতু আমাদেরকে কিছু ইংরেজি শব্দ একটু হইলেও আপনাদের সাথে কি করাইতে হবে, পরিচয় করাইতে হবে, ওই জন্য। তো আমরা আগে প্রথমে দেখার চেষ্টা করি, আর হ্যান্ড নোটের পাশাপাশি আমরা টাইপকৃত জিনিসটাও আপনাদেরকে দিয়েছি। এ দেওয়ার মেইন কারণ হচ্ছে যাতে কিওয়ার্ডটা অ্যাটলিস্ট আপনার মনে থাকে। প্রতিটা জিনিস তো আর মনে থাকবে না, যাতে অ্যাটলিস্ট কিওয়ার্ডটা মনে থাকে। তো আমরা আমাদের হ্যান্ড নোট থেকে একটু আগে দেখার চেষ্টা করি। সম্ভবত আমাদের আমরা 5 মার্কের জন্য যে জিনিসটা পড়তেছি সেটা একটু আরেকবার দেখে নিই। আমরা অর্ডারটা যেটা 1972 সালে প্রেসিডেন্সিয়াল অর্ডার, সেইটা আমরা অলরেডি পড়েছি। এরপরে আমরা 1972 সালের বিধিমালা, তো আজকে পড়বো আমরা পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিধিমালা, যেটা 1965 সালে বার কাউন্সিল অ্যাক্ট যেটা ছিল সেটার অধীনে প্রস্তুতকৃত, এতটুকু মনে রাখবেন। এখন এই যে পেশাগত আচরণ আছে, এটা 4টা ভাগে ভাগ করা আছে। এই 4টা ভাগের মধ্যে প্রথম ভাগ হচ্ছে একজন আইনজীবী আরেকজন আইনজীবীর সাথে কিভাবে তার পারস্পরিক যে সমস্ত কথাবার্তা লেনদেন হবে এই রিলেটেড। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের একজন আইনজীবী আরেকজন আইনজীবীর সাথে কিভাবে আচরণ করবেন। দ্বিতীয়টা হচ্ছে আপনার কাছে যে মক্কেল আসবে, যে ক্লায়েন্ট আসবে, যারা সেবা নিতে আসবে, এদের প্রতি আপনার আচরণটা কি থাকবে। আর তৃতীয়ত দেখবো আমরা আপনি যে অ্যাজ এ অ্যাডভোকেট আদালতে উপস্থিত হবেন, কোনো রাজস্ব আদালত, কোনো বিচারিক আদালত, কোনো দেওয়ানি ফৌজদারি, অর্থাৎ বাংলাদেশের আইনে গঠিত যে কোনো আদালতে যখন আপনি যাবেন, আদালতের প্রতি আপনার ব্যবহারটা কেমন হবে। আর পাবলিক এট লার্জ জনসাধারণের প্রতি আপনার আচরণটা কেমন হবে। টোটাল এই 4টার মধ্যে আমরা 42টার মতো বিধি পাবো। তো আপনার দায়িত্ব হচ্ছে প্রথমে এইটা আগে মুখস্থ করবেন যে কোনটার মধ্যে কতটা বিধি আছে। তো সর্বপ্রথম যেটা একজন আইনজীবী আরেকজন আইনজীবীর সাথে, তো মাথার মধ্যে নিবেন যে একজন আইনজীবী আরেকজন আইনজীবীর সাথে মানে আর কত হচ্ছে আমাদের, এক আর এক যদি আমরা পাশাপাশি রাখি তাহলে কি হবে, 11। তো এই জন্য প্রথমটাতে আমাদের কি আছে, 11টা বিধি দেওয়া আছে। তাহলে একজন আইনজীবী আরেকজন আইনজীবীর সাথে কিরকম আচরণ করবেন। 2 নাম্বারটাতে দেখেন আমাদের 14টা বিধি আছে। তো এটা সহজে মনে রাখার বিষয়টা হচ্ছে আপনি যদি একজন আইনজীবী হন, আপনার কাছে যে সমস্ত মক্কেল আসবে তারা কি চতুর্দিক থেকে আসবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক থেকে আপনার কাছে কি আসবেন, মক্কেল আসবেন, ক্লায়েন্ট আসবেন। তাহলে আপনি একজন আইনজীবী আর চতুর্দিক থেকে আপনার কাছে মক্কেল আসতেছে, তো কথা হইলো কতজন হইলো, 14টা বিধি আমরা পাইলাম। এরপরে চলে আসি আমরা আদালত। তো আদালতের মানেটা কি। তা আদালত মানে হচ্ছে যেখানে সবাই কি পায়, সবাই ন্যায় বিচার পায়, 10 জন যেখানে যায়, 10-এর কথা। তো সেইখানে আপনি একজন শুধু বলবেন আদালতে, তো 10 জনের মধ্যে আপনি একজন যখন মাইনাস করে দিবেন, আপনি যখন বলবেন বাকি হচ্ছে 9 জন, তাহলে আমরা আদালতের প্রতি আচরণের ক্ষেত্রে 9 জন দেখতে পাচ্ছি, 9টা বিধি দেওয়া আছে। আর সর্বশেষ হচ্ছে আমাদের কিসের, পাবলিক এট লার্জ। তো
তো আপনি পক্ষের আইনজীবী আর বিপক্ষের আইনজীবী বাদে যা আছে সবাই হচ্ছে কি পাবলিক অ্যাট লার্জ। তো 10 থেকে আমরা যদি 2 বাদ দিই আমরা 8 পাবো। তো এইভাবে একটু মনে রাখতে পারেন যদি পরীক্ষা ক্ষেত্রে আপনার মনে না আসে। তাহলে টোটাল হচ্ছে আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে 42। তো এটা আমরা 4টা ভাগে ভাগ করেছি, প্রথমটাতে 11টা, দ্বিতীয়টাতে 14টা, তৃতীয়টাতে 9টা এবং চতুর্থটাতে হচ্ছে 8টা। তো চলেন এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে মূল জিনিসটা কি আছে, কিভাবে পড়লে আমাদের মনে থাকবে। তো এখানে এত ডিটেইলে পড়লে জীবনেও মনে থাকবে না, এটা একটু মনে রাখবেন। এত ডিটেইলে পড়লে মনে থাকবে না, আপনি শুধু হেডিংটা মনে রাখে যদি ভিতরে কি আছে তার সামারিটা নিজের ভাষায় মনে রাখতে পারেন, তাহলে লিখিত পরীক্ষায়ও আপনি দিতে পারবেন। এই প্রশ্নগুলো লিখিত পরীক্ষায়ও আসতে পারে, যে কার সাথে যে 4 প্রকারের আছে যে কোনো একজন দিয়ে দিল যে একজন আইনজীবী আরেকজনের সাথে কি কি ভাবে আচরণ করবে সেগুলো আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন। তো তাহলে আমাদের মূল দায়িত্বটা হচ্ছে কি কিওয়ার্ডটা বিবেচনা করা। এখন এই কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে সর্বপ্রথম যদি দেখি বলতেছে যে আমাদের পেশাগত মর্যাদা রক্ষা করা। এখন এর ইংরেজিটা হচ্ছে ডিগনিটি। তাহলে আমরা যে আপনাদেরকে টাইপিং কৃত যে নোটটা দিয়েছি সেটাও আপনাদের কাছে থাকার কথা। সেটা জাস্ট যদি আপনি একটু দেখেন, তো এখানে আমরা প্রথমেই মর্যাদা শব্দটাকে একটু ইয়েলো কালার করেছি। তাহলে আপনি মনে রাখবেন একজন আইনজীবী আরেকজন আইনজীবীর সাথে যে আচরণটা করবে, সর্বপ্রথম যে একটা জিনিস আছে সেটা হচ্ছে ডিগনিটি বা মর্যাদা। এখন এই মর্যাদাটা কার, এটা নিজের মতো করে মনে রাখেন। অ্যাজ এ অ্যাডভোকেট হিসাবে আপনি যেমন নিজের মর্যাদা রাখবেন এবং আইন পেশার মর্যাদাটাকেও সর্ব অবস্থায় কি রাখবেন, উপরে রাখার চেষ্টা করবেন। মানে আপনি নিজেও এমন কাজ করবেন না যার কারণে আইন পেশাটা লজ্জিত হয়, অপমানিত হয়। আর আইন পেশার অন্যান্য যারা আছে এদেরকেও এমন কোনো কাজ করতে দিবেন না যার কারণে আইন পেশাটা কি হয়, আইন পেশার সুনামটা নষ্ট হয়। তাহলে সর্বপ্রথম কিওয়ার্ডটা হচ্ছে ডিগনিটি বা মর্যাদা, নিজের এবং আপনার পেশার মর্যাদাটা রক্ষা করা। তো এই মর্যাদা বা ডিগনিটি দিয়ে আপনি এটা মনে রাখতে পারেন। এটা হচ্ছে 1 নাম্বার। এখন 2 নাম্বারে আপনি অনেক কিছু পাবেন। 2 নাম্বারে ইংরেজি শব্দটা মনে রাখতে পারেন, যেটা আমরা সবাই জানি, অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন। আপনি একজন অ্যাডভোকেট হিসাবে নিজের মক্কেলের জন্য, ক্লায়েন্টের জন্য আপনার কাছে আসতেছেন, আর নতুন আপনি অ্যাডভোকেট হইছেন, এখন আপনি কি এই যে টিভি, ফেসবুক, ইউটিউব যেখানে আছে এগুলাতে বিজ্ঞাপন দিবেন কিনা যে আপনি প্র্যাকটিস করেন, আপনার কাছে আসুক, আপনি তাকে প্রতিকার দিবেন। বার কাউন্সিলে 2 নাম্বার এই জিনিসটা বলতেছে যে না, আপনি কি করবেন না, কোনো প্রকার প্রফেশনাল বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট দিবেন না। এটা হচ্ছে কিওয়ার্ড। আর ভিতরে যে কথাটা বলছে, আপনি ছোটখাটো আপনার ভিজিটিং কার্ড বানাইতে পারেন যে আপনার নাম কি, কোন বারে প্র্যাকটিস করেন বা কোন বিষয়ে প্র্যাকটিস করেন, এতটুকু আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তার মানে হচ্ছে ছোটখাটো আপনার যে ভিজিটিং কার্ড গুলা তৈরি, এগুলো আপনি তৈরি করতে পারেন, এতে আইনগত কোনো বাধা নাই। তাহলে বারবার একটু শোনার চেষ্টা করেন। প্রথমটা হচ্ছে ডিগনিটি বা মর্যাদা রক্ষা করবেন নিজের এবং আইন পেশার। দ্বিতীয়টা হচ্ছে কোন প্রকার আপনি অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন দিবেন না। কিসের জন্য? এই যে আপনি একজন আইনজীবী হইছেন, আপনার মক্কেল ধরার জন্য, কাজের জন্য আপনার কাছে লোক আসবে। এইজন্য কোন প্রকার বিজ্ঞাপন বা আপনি কি করতে পারবেন না, অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবেন না। তবে ছোটখাটো আপনার ভিজিটিং কার্ড আপনি তৈরি করতে পারেন। এটাতে আইনগত কোনো বাধা নাই। এরপরে 3 নাম্বারের ভিতরে অনেকগুলা শব্দ চয়ন আছে। 3 নাম্বারে যদি আপনি সেটা পড়েন, 3 নাম্বারে অনেক কথাবার্তা বলা আছে। মূল কথাটা হচ্ছে আপনি একজন আইনজীবী হিসাবে কি করবেন না, কোনো প্রকার দালাল নিয়োগ করবেন না, কোনো এজেন্ট নিয়োগ করবেন না যারা আপনার কাছে মামলা নিয়ে আসবে। কোনো প্রকার লাইসেন্সবিহীন ব্যক্তি যারা এখনো অ্যাডভোকেট হয় নাই, এদেরকে আপনি কি করবেন না, নিযুক্ত করবেন না আপনার কাছে যাতে মক্কেল পাঠায়। মূল কথাটা হচ্ছে আপনি কোনো টাউট, বাটপার, যাদের এখনো লাইসেন্স নাই অথবা অন্য কোনো ব্যক্তিকে টাকা পয়সা এইসব কিছু দিয়ে মক্কেল পাওয়ার জন্য আপনি রাখবেন না। তাহলে কিওয়ার্ডটা হচ্ছে কোনো লাইসেন্সবিহীন ব্যক্তি। তাহলে আপনি লাইসেন্সবিহীন ব্যক্তি অথবা আপনি দালাল অথবা টাউট, এই 3টা শব্দ মনে রাখতে পারেন, তাইলে আপনি ভুল করবেন না। তাহলে একজন আইনজীবী হিসাবে আপনি লাইসেন্সবিহীন ব্যক্তি, কোনো প্রকার দালাল, কোনো প্রকার টাউট এদেরকে নিয়োগ করবেন না, এদেরকে মামলা পরিচালনার সুযোগ দিবেন না কোনোভাবে। এদের সাথে কোনো প্রকার আপনার সম্মানী যে টাকাটা আপনি পান, ফিটা পান, এটা আপনি ডিস্ট্রিবিউশন করবেন না। তো 3 নাম্বারটাও দাগিয়ে রাখবেন। তাহলে আবার প্রথম থেকে একবার দেখেন যে ইংরেজি শব্দটা একটু মনে করেন, ডিগনিটি বা মর্যাদা রক্ষা করবেন। কোনো প্রকার বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট আপনি দিবেন না। 3 নাম্বার হচ্ছে কোনো প্রকার লাইসেন্স বিহীন, যার লাইসেন্স নাই অথবা টাউট, বাটপার, এদের সাথে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না এবং এদেরকে আপনি নিযুক্ত করবেন না এজ এ অ্যাডভোকেট হিসেবে যাতে আপনার কাছে মামলা নিয়ে আসে।
এখন আসি 4 এবং 5, এই দুইটার মধ্যে ইংরেজিটা মনে রাখলে আপনার সহজে মনে থাকবে। ইংরেজিটাকে মনে করার চেষ্টা করেন। আপনি কি করবেন না, ইংরেজিটা হচ্ছে আপনি কমিউনিকেট করবেন না কিসের সাথে, অপোজিট পার্টির সাথে। আর 4 নাম্বারটা হচ্ছে আপনি আর্গু করবেন না বিচারকের সাথে। সহজ কিওয়ার্ড হচ্ছে এটা। 4 নম্বরে বলতেছে যেটা, সেটা হচ্ছে যে যারা আপনার মামলার বিবাদী, আপনি যদি বাদী পক্ষের আইনজীবী হন তাহলে বিবাদী, আর বিবাদী পক্ষের আইনজীবী হইলে বাদী। অর্থাৎ আপনি কি করবেন না, অপর পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করবেন না। একান্তই যদি দরকার পড়ে অপর পক্ষের আইনজীবীর অনুমতি নিয়ে বিবাদীর সাথে আপনার যদি কিছু বলার থাকে বলবেন। তাই অপর পক্ষের আইনজীবী না থাকলে অপর পক্ষের সাথে কোনো প্রকার মামলার বিষয়ে যোগাযোগের চেষ্টা করবেন না। তাহলে মূল বিষয়টা হচ্ছে কমিউনিকেট করবেন না, যোগাযোগ করবেন না অপর পক্ষের সাথে। এই কিওয়ার্ডটা মনে রাখবেন যে আপনি কি করবেন না, অপর পক্ষের সাথে, বিবাদী পক্ষের সাথে যোগাযোগ করবেন না। আর ভিতরে মনে রাখবেন একান্তই যোগাযোগ করতে চাইলে তাদের আইনজীবীর অনুমতি নিয়ে তারপরে আপনি কথাবার্তা বলতে পারেন। 5 নম্বরে হচ্ছে যে বিচারকের সাথে আপনি আর্গু করবেন না। তো এটার মূল বিষয়টা হচ্ছে যে প্রকাশ্য আদালতে যখন বিবাদীর আইনজীবী, প্রকাশ্য আদালত ছাড়া যখন আপনার একতরফা মামলা হইলে তো আপনি একাই কথা বলবেন, অন্য পক্ষের আইনজীবী থাকবে না। কিন্তু ওই জন্য বলতেছে যে প্রকাশ্য আদালত ছাড়া অপর পক্ষের আইনজীবী যদি উপস্থিত না থাকে তাহলে মামলার বিষয়ে বিচারকের সাথে আপনি কি করবেন না, কোনো প্রকার যুক্তি তর্ক আর্গু এগুলো করবেন না। কিওয়ার্ড হচ্ছে বিচারকের সাথে আপনি আর্গু করবেন না, তাহলে আপনার মনে থাকবে। তাহলে দেখেন আমরা 5টা কিন্তু পড়লাম। আপনি যদি 5টার কিওয়ার্ডটা একবার স্মরণ করতে পারেন, আবারও বারবার এই জন্য বলতেছি যাতে অ্যাটলিস্ট আপনার মুখস্থটা হয়ে যায়। প্রথমে হচ্ছে আমার ডিগনিটি বা মর্যাদা আমরা রক্ষা করব, কোনো প্রকার বিজ্ঞাপন দিব না, কোনো প্রকার লাইসেন্সবিহীন ব্যক্তিকে আমরা কি করব না, নিযুক্ত করব না, অপর পক্ষের সাথে যোগাযোগ করব না, বিচারকের সাথে কোনো প্রকার আর্গু করব না। এখন চলে আসি আমরা 5 নম্বরে। 5 নাম্বার আমরা শেষ করলাম। 6 নম্বরে বলতেছে যদি কোনো মক্কেল, তার টাকা পয়সা বেশি থাকে, সে যদি আপনাকে মামলা দেওয়ার পরেও আরো এডিশনাল আইনজীবী যদি নিয়োগ করতে চায়, আপনি তাকে করতে দিতে হবে। এটাকে ব্যক্তিগতভাবে নেওয়ার কিছুই নেই যে আপনাকে নিযুক্ত করে সে আরো একজন অ্যাডভোকেট নিয়োগ করলো। এটা কারণ মামলাটা হচ্ছে মক্কেলের, সে চাবে সে বেনিফিট পাক, সে চাইলে 10 জন 20 জন যতজন খুশি অ্যাডভোকেট ওই মামলার জন্য নিযুক্ত করতে পারে। আপনার ব্যক্তিগতভাবে খারাপ লাগার কিছুই নেই। তাহলে মক্কেল যদি অতিরিক্ত আইনজীবী নিযুক্ত করতে চায়, আপনি ব্যক্তিগতভাবে নিবেন না। নিজের প্রতি অবহেলা বা অপমান তো বোধ করার কোনো কারণ নাই। তবে এখানে সত্যের কথা বলা হচ্ছে, যখনই কেউ কি করবে এরকম আপনার কাছে বা অন্যজন থেকে মামলা নিয়ে আপনার কাছে আসবে, তখন তাকে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে যে ওই অ্যাডভোকেটের টাকা পয়সা বা ফি যা ছিল তা পরিশোধ করছেন কিনা। যদি পরিশোধ করে দেয় ভালো, না করলে আপনিও তার মামলাটা কি করবেন, রিজেক্ট করবেন। কারণ সে আপনার অন্য অ্যাডভোকেটকেই টাকা দেয় নাই, তো আপনাকে আর কি টাকা পয়সা দিবে। তাহলে 6 নম্বরে আমাদের কিওয়ার্ডটা কি হচ্ছে, অতিরিক্ত আইনজীবী বা এডিশনাল অ্যাডভোকেট নিয়োগ করলে আপনার যাতে কোনো সমস্যা না হয়। এটার মানে এই না যে মক্কেল আপনার প্রতি কি করলো, যে অনাস্থা প্রকাশ করছে, এমন কিছুই না। কারণ সবাই চায় তার মামলাটা সে জিতুক। এখন আসি 8 নম্বরে আমাদের যে জিনিসটা, সেটা হচ্ছে না, 7 নম্বরটা আমরা একটু দেখি। তো 7 নম্বরটা গতবারও যেটা ছিল এর ইংরেজিটা উঠায় দিছে। 7 নম্বরের ইংরেজিটা একটু আমাদের দেখা দরকার। গতবার দিছে, এবারও যে দিবে না এমন কোনো তো জিনিস নাই, কারণ যেহেতু জিনিস সংখ্যা কম। এখানে একটা বলতেছে যে ক্লায়েন্ট মানে যারা মক্কেল, নট অ্যাডভোকেট আর লেটিগেন্ট। লেটিগেন্ট মানে হচ্ছে যে মামলা মোকদ্দমা ঝামেলা। তো এটা কোট আনকোট দিয়ে বলতেছে যে এটা কোন প্রকারের আচরণের মধ্যে পড়ে, অ্যাডভোকেটদের নিজেদের মধ্যে, না অ্যাডভোকেট প্লাস মক্কেলের মধ্যে, না বিচারকের প্রতি, না পাবলিক এট লার্জ এর প্রতি। তো এই ইংরেজি শব্দটা তারা কোট আনকোট কিন্তু উঠায় দিচ্ছে। তখন আপনি যদি কোনোদিন এটা না দেখেন তো অ্যান্সার করাটা কিন্তু আসলে খুব কঠিন। তো এই 7 নম্বরে আসলে মূল জিনিসটা যেটা বলতেছে যে আপনি তো আদালত চত্বরে প্র্যাকটিস করতেছেন, প্রতিদিন হাজার ধরনের আপনি মামলা পাবেন। তো অপরপক্ষের আইনজীবীর সাথে আপনি যখন জেরা করবেন, কথাবার্তা বলবেন, এগুলো ব্যক্তিগতভাবে নেওয়ার কিছুই নেই। যে মামলা হচ্ছে কি, যারা আপনার কাছে মামলা করতে আসছে তাদের মধ্যে বিরোধ, অযথা ওই মক্কেলের বিরোধটা নিয়ে আপনার অপর অ্যাডভোকেটের সাথে কি করা, মন কালাকালি করা, কথা না বলা, ঝগড়া করা, যে এরকম ভাবে সে আদালতে আপনাকে কি করলো, যুক্তিতর্ক উপস্থাপন করলো, এগুলো নেওয়া যাবে না। তো এই জন্য হেডিংটাই হচ্ছে যে ক্লায়েন্ট নট অ্যাডভোকেট আর লিটিগেন্ট। মামলার বাদী কে, ওই মক্কেল। আপনি তো আর বাদী না, আপনি জাস্ট একজন তাকে সহায়তা করতেছেন। জিতলেও সে, হারলেও সে, আপনার কি আসে যায়। মূল জিনিসটা হচ্ছে এটা। তাহলে ক্লায়েন্ট নট অ্যাডভোকেট আর দ্য লিটিগেন্ট।
তার মানে আপনি এই জিনিসটা মনে রাখবেন যে মামলা হচ্ছে কাদের মধ্যে, তাদের মধ্যে। আমরা অযথা কি করব না, অন্য আপনার সহ অ্যাডভোকেটের সাথে ব্যক্তিগতভাবে কোনো মামলার বিষয় নিয়ে কি করবেন না, রাগারাগি করা যাবে না। এরপরে চলে আসি আমরা 8 নাম্বার। 8 নাম্বারে মূল জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনি মামলা করেছেন। আমরা 3 নাম্বারেও দেখেছি আপনি দালাল নিয়োগ করবেন না, টাউট বাটপার নিয়োগ করবেন না, যাদেরকে আপনি প্রতিটা মামলা থেকে ফি দিবেন এরকম নিয়োগ করবেন না। তো 8 নাম্বারে ওই কথাটা আরেকবার রিপিট করে বলতেছে, আপনি কি করবেন না, টাকা পয়সা কারোর সাথে যে ফিটা আপনি নিবেন কারোর সাথে বন্টন করবেন না। তবে হ্যাঁ, যদি আপনি কোনো অ্যাসোসিয়েট তৈরি করেন, যেখানে আপনার 5-6 জন আপনি অ্যাডভোকেট নিয়ে একটা অ্যাসোসিয়েট তৈরি করেছেন, কেউ দেওয়ানি মামলা দেখেন, কেউ ফৌজদারি দেখেন, কেউ রাজস্ব দেখেন, অথবা ধরেন যে কেউ দায়িত্বে আছেন শুধু মামলাটা ফাইলিং করবেন, যখন বিচার শুরু হবে আরেকজন গিয়ে দেখবে, কেউ দায়িত্বে আছে আপিল দেখবে। তো এরকম অনেক অ্যাসোসিয়েট আছে, অনেক জিনিস আছে যেখানে আপনি সর্বপ্রকার কি করেন, আপনি একজন মানুষ দেওয়ানি দেখলে ফৌজদারি দেখতে পারেন না, ফৌজদারি দেখলে রাজস্ব দেখতে পারেন না, এরকম হয়। তো 3-4 জন মিলে আপনারা যদি একটা কি করেন, অ্যাসোসিয়েট করেন, তো সেক্ষেত্রে আপনি কে কতটুকু পাবেন ওই মামলা থেকে সেটা আপনারা ভাগ বাটোয়ারা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এর বাইরে অন্য কারোর জন্য ভাগ বাটোয়ারাটা আপনি করবেন না। 9 নাম্বারটা যেটা, সেটা হচ্ছে ওয়ার্ডার অফ প্রেসিডেন্ট। ওয়ার্ডার অফ প্রেসিডেন্ট মানে হচ্ছে আপনি যখন যদি ধরেন যে এমসিকিউ দিলেন, পাশ করলেন, আপনার বয়স যাই কিছু হোক, আপনি যখন নিবন্ধিত হবেন, এখন কে সিনিয়র কে জুনিয়র, তো এখানে বলতেছে যে বয়স কোনো বিষয় না। যে আগে বার কাউন্সিলে অ্যাজ এ অ্যাডভোকেট হিসাবে নিবন্ধিত হবে সেই আপনার সিনিয়র, চাই আপনার বয়সে ছোট হোক, তারপরেও আইনগতভাবে সে আপনার সিনিয়র। তাই সর্ব অবস্থায় সিনিয়রিটি বজায় রাখতে হবে, সিনিয়রের সম্মান করতে হবে। তবে এখানে একটা কথা বলা আছে যে যিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সাংবিধানিক ভাবে ওনার বয়স যাই কিছু হোক, এক্স অফিসিও বাই ডিফল্ট বাংলাদেশের যত আদালত আছে, যত অ্যাডভোকেট আছে, যত সিনিয়র অ্যাডভোকেটই হোক, সবার উপরে প্রি অডিয়েন্স মানে সবার উপরে তার প্রাধান্যতা, সিনিয়রিটি সব সময় থাকবে, এটা মনে রাখবেন। তাহলে আমরা নর্মাল ক্ষেত্রে সিনিয়রিটি যিনি আগে নিবন্ধিত হয়েছেন, অ্যাটর্নি জেনারেলের সিনিয়রিটি সংবিধান দ্বারা নির্ধারিত। তো এই জন্য যত বড় সিনিয়র অ্যাডভোকেটই হোক, অ্যাটর্নি জেনারেলের সামনে উনি জুনিয়র হিসেবে বিবেচিত হবেন, এই শব্দটা মনে রাখবেন। আর যেটি অ্যাডভোকেট জেনারেল বর্তমানে বাংলাদেশে নাই, তারপরেও এই শব্দটা যুক্ত করা আছে। তাহলে এই টিকি প্রশ্নটা মনে রাখবেন, যত বড় সিনিয়র অ্যাডভোকেটই হোক, অ্যাটর্নি জেনারেলের কাছে উনি জুনিয়র। এর বাইরে আমরা সর্ব অবস্থায় সিনিয়রিটি বজায় রাখতে হবে, যিনি আপনার আগে নিবন্ধিত হয়েছেন উনি আপনার সিনিয়র। 9 নাম্বারে এই জিনিসটা মনে রাখবেন। এখন 10 নাম্বারে বলতেছে যে সিনিয়র আর জুনিয়রের রিলেশনটা কেমন হবে, সম্পর্কটা কেমন হবে। তো নর্মালি বলতেছে যেটা, যে যারা জুনিয়র আছে তারা সবসময় সিনিয়রের সাথে রেসপেক্ট করবে, শ্রদ্ধাশীল ভাবে তার সাথে আচরণ করবে। আর যারা সিনিয়র আছে তারা সর্ব অবস্থায় হেল্পফুল থাকবে, যারা জুনিয়র তারা যদি কিছু জানতে চায়, বুঝতে চায়, শিখতে চায়, কথাবার্তা অন্য ব্যাপারে তাদেরকে হেল্প করবে। তাহলে সম্পর্কটা হবে শ্রদ্ধা এবং সহায়তার, জুনিয়ররা শ্রদ্ধা করবে, সিনিয়ররা হেল্প করবে। 11 নম্বর বলতেছে যে যখন কোনো মামলায় একাধিক অ্যাডভোকেট থাকবেন, তো সেক্ষেত্রে বলতেছে যে নর্মাল বাই ডিফল্ট নিয়ম হচ্ছে সিনিয়র লিড করবে। মানে হচ্ছে যিনি সিনিয়র হবেন উনি মামলাটা পরিচালনা করবেন, তবে সেটা ভিন্ন কথা উনি যদি তার অন্যজনকে যদি দেন যে সে পরিচালনা করুক তাহলে করতে পারে। তাহলে সিনিয়র লিড নিবেন, এটা আমরা কিওয়ার্ড হিসাবে একটু রাখতে পারি। এখন আপনি চোখটা বন্ধ করে 1-2 বার একটু চেষ্টা করে দেখেন যে 11টা কিওয়ার্ড আপনার মনে আসতেছে কিনা। আর প্রথমটা থেকে, প্রথম এবং দ্বিতীয় যেটা আছে, অর্থাৎ একজন অ্যাডভোকেট অন্যজন অ্যাডভোকেটের সাথে, আর অ্যাডভোকেট এবং মক্কেলের সাথে থেকেই প্রশ্নটা কিন্তু বেশি আসে। 5 মার্কের এমসিকিউর মধ্যে অর্ডার থেকে 2টা, রুলস থেকে একটা, এবং এই ক্যানন থেকে 2টা হওয়ার সম্ভাবনা সব সময় বেশি থাকে। এখন এই 4টা জিনিস পড়বো আমরা 2 মার্কের জন্য। তাহলে আরেকবার আপনি স্মরণ করেন, তাহলে একজন অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটের সাথে 11টা আচরণের প্রথম কিওয়ার্ডটা হচ্ছে ডিগনিটি বা মর্যাদা রক্ষা করা নিজের এবং আইন পেশার। এরপরে হচ্ছে আমরা কোনো প্রকার কি করব না, বিজ্ঞাপন অথবা অ্যাডভার্টাইজমেন্ট দিব না। এরপরে হচ্ছে লাইসেন্সবিহীন কোনো ব্যক্তি, টাউট বা বাটপার, দালাল এদেরকে নিয়োগ করে রাখবো না মামলা পাওয়ার জন্য। 4 নাম্বার হচ্ছে আমরা যোগাযোগ করব না অপর পক্ষের সাথে। 5 নাম্বার হচ্ছে আমরা আর্গু করব না কার সাথে, বিচারকের সাথে। 6 নাম্বার আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যদি কোনো প্রকার মক্কেল যদি একাধিক আইনজীবী নিয়োগ করতে চায় তাকে নিয়োগ করতে দিতে হবে, এটা আপনার উপর অনাস্থা হিসেবে নিতে পারবেন না। এরপরে যেটা আমাদের কিওয়ার্ড ছিল সেটা হচ্ছে যে আমরা কি করব না,
যে ফিটা পাবো এটা ভাগ বাটোয়ারা করব না, তবে যদি আমরা পূর্ব থেকে অ্যাসোসিয়েট তৈরি করে রাখি তাহলে সেটা ভিন্ন কথা। এরপরে অ্যাটর্নি জেনারেল সর্ব অবস্থায় সবার উপর কথা বলার অধিকার থাকবে, আর এর বাইরে আমরা সিনিয়রিটি বজায় রাখবো। যিনি আগে নিবন্ধিত হবেন উনি আপনার সিনিয়র হবেন। আর সিনিয়র এবং জুনিয়রের সম্পর্কটা হবে সিনিয়ররা শ্রদ্ধা করবে, জুনিয়ররা হেল্পফুল থাকবে। আর একের অধিক যদি আইনজীবী থাকে সেক্ষেত্রে সর্ব অবস্থায় সিনিয়র লিড করবে। তাহলে এই কিওয়ার্ডটা আপনি প্রয়োজনে 11টা কিওয়ার্ড 11 জায়গায় লিখেন, লিখে 1-2 বার চেষ্টা করেন। ভিতরে থেকে অত জটিল আর যাওয়ার দরকার নাই। আশা করি অবশ্যই পারবেন। প্রয়োজনে আপনি হাতের মধ্যে ট্রাই করার চেষ্টা করেন, কারণ এই প্রথম 11টা থেকেই একটা এমসিকিউ কিন্তু হওয়ার কথা, ম্যাক্সিমাম হয়ও। তো এর জন্য 11টা শব্দ থেকে যদি একটা এমসিকিউ পান এটা কিন্তু আপনার জন্য খারাপ না। তাহলে আরো একবার চেষ্টা করেন। তাহলে কি করতেছে, আমরা মর্যাদা রক্ষা করব নিজের এবং আইন পেশার, কোনো প্রকার বিজ্ঞাপন দিব না আমাদের পাওয়ার জন্য, এমপ্লয়মেন্ট পাওয়ার জন্য। আমরা কোনো লাইসেন্স বিহীন টাউট বা দালাল এদেরকে নিয়োগ করবে রাখবো না। কিসের জন্য? কোনো প্রকার আমরা কাজ পাওয়ার জন্য। আমরা অপর পক্ষের সাথে কোনো যোগাযোগ করব না। আমরা বিচারকের সাথে প্রকাশ্য আদালত ব্যতীত অপর পক্ষের আইনজীবী ছাড়া কোনো প্রকার আর্গু আমরা সেখানে করব না। মক্কেল যদি অতিরিক্ত আইনজীবী নিয়োগ করে এটা ব্যক্তিগতভাবে নিব না, যে উনি নিয়োগ করতেই পারেন, মামলা ওনার, আমার কিছু যায় আসে না। এই জিনিসটা মনে রাখবেন। আর মামলা সর্ব অবস্থায় মক্কেলদের মধ্যে, অতএব মামলার বিষয় নিয়ে পরস্পরের মধ্যে আমরা বিরোধ করব না। এরপরে হচ্ছে যে বন্টনের নীতি অনুযায়ী আমরা বন্টনটা করব না, তবে যদি পূর্ব থেকে আমাদের অ্যাসোসিয়েট করা থাকে, নির্ধারিত করা থাকে, তখন সেটা ভিন্ন কথা। আর অ্যাডভোকেট যিনি আছেন উনি, আমাদের অ্যাটর্নি জেনারেল যিনি আছেন উনি সকল অ্যাডভোকেটের উপর সকল অবস্থায় সর্ব আদালতে প্রি অডিয়েন্স পাবেন, মানে হচ্ছে সবার আগে কথা বলার অধিকার পাবেন। উনি সবার সিনিয়র থাকবেন, যেহেতু সাংবিধানিকভাবে ওই পদটি প্রতিষ্ঠিত। এর বাইরে সিনিয়রিটি আমরা বজায় রাখবো। যিনি আগে নিবন্ধিত হবেন উনি হবেন আপনার সিনিয়র, বয়স যাই হোক। সিনিয়র এবং জুনিয়রের সম্পর্কটা অবশ্যই শ্রদ্ধাশীল এবং হেল্পফুল হবে, আর সিনিয়র মামলা লিড করবে। আশা করি চাইতে আর সহজভাবে বোঝানো সম্ভব না। 1-2 বার আবার দেখবেন, নিজে একটু ট্রাই করবেন, অবশ্যই পারবেন। তবে ভিতরে অনেক কথাবার্তা বলা আছে, সেটা যদি আপনি পড়তে চান ক্যাননের বইটা আমরা দিয়ে দিব, বাংলা ইংরেজি দেওয়া আছে, এটা আপনি পড়তে পারেন, সমস্যা নেই। এখন আমরা চলে যাই আমাদের পরবর্তীতে, সেটা হচ্ছে যে মক্কেল বা ক্লায়েন্টের সাথে আপনার আচরণটা কেমন হবে। এখন মক্কেলের সাথে যে আচরণগুলা, এগুলার মধ্যেও অনেক বড় বড় কথা বলা আছে। তো মূল কিওয়ার্ডটা আপনি ধরার চেষ্টা করবেন যে একটু মনে রাখা যায় কিনা। 1 নম্বরে বলতেছে যে আপনি একজন অ্যাডভোকেট হিসাবে কখনোই মক্কেলের স্বার্থের বিপরীতে, তার প্রপার্টি হোক অথবা কোনো মামলা তার ইন্টারেস্টের বিপরীতে নিজস্ব কোনো ইন্টারেস্ট অর্জনের চেষ্টা করবেন না। মূল কথাটা হচ্ছে এখানে বলা হয় যে আসলে মূল যেটি বলতে চাচ্ছে যে যেমন যেমন আপনি অপর পক্ষের সাথে যাতে এইরকম সমঝোতা না চলে যান যে মামলাটা হেরে যান, আমি আপনাকে এত টাকা দিয়ে দিব। তো ওই জন্য বলতেছে যে মক্কেলের ইন্টারেস্টের বাইরে আপনি পৃথক কোনো ইন্টারেস্ট অর্জন করার চেষ্টাটা করবেন না। তাহলে মক্কেলের সম্পত্তি হোক, অন্য কোনো প্রপার্টি হোক, অন্য কোনো ইন্টারেস্ট হোক, আপনি সেটাই অর্জন করার চেষ্টা করবেন যেটা আপনার মক্কেল চায়। মক্কেলের ইন্টারেস্টের বাইরে গিয়ে অন্য কিছু চাওয়ার চেষ্টা করবেন না। তাহলে কিওয়ার্ডটা কি হইতে পারে, আমরা স্বার্থের বিপরীতে কিছু অর্জন করার চেষ্টা করব না, মক্কেলের স্বার্থের বিপরীতে অন্য কিছু অর্জন করার চেষ্টা করব না। এরপরে যেটা সেটা হচ্ছে 2 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে পূর্বে যদি আপনি কোনো ব্যক্তির মক্কেল হিসাবে কি করেন, তার কোনো মামলা পরিচালনা করেন, তার ব্যাপারে আপনি সবকিছু জানেন। তো এখন আজকে যে মামলাটা নিতে যাচ্ছেন সেটা যদি দেখা যায় নিলে তার বিপক্ষে পরিচালনা করতে হবে, অলরেডি আপনি মক্কেলকে চিনেন, জানেন, তার দুর্বলতা সবকিছুই জানেন। তো এই জন্য বলতেছে যে আপনি কি করবেন, ওই মামলাটা আপনি নিবেন না। কারণ আপনি তার পক্ষের আইনজীবী হিসাবে তার যাবতীয় সবকিছু জানেন। এখন আপনি তার বিপক্ষের আইনজীবী নিযুক্ত হবেন না, সর্বাবস্থা ট্রাই করবেন এটা অ্যাভয়েড করার জন্য, যেহেতু ব্যক্তিগতভাবে আপনি তাকে চিনেন, জানেন সবকিছু। 3 নম্বর যেটা সেটা, যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে বিবাদীর সাথে বা মামলার বিষয়বস্তুতে যদি আপনার কোনো স্বার্থ থাকে, অর্থাৎ আপনার কাছে যে মক্কেল এসেছে উনি যার বিরুদ্ধে মামলা করতে চান, দেখা গেল উনি আপনার কি হবেন, একজন শিক্ষক ভাইয়া হবেন। আসসালামু আলাইকুম। যে যে ভাইয়া, এই যে 2 নম্বর বিধি যেটা আছে, সেটা যদি আহ, আইনজীবী জানে যে মক্কেলের বিষয়, পুরো বিষয় সম্পর্কে জানে, কিন্তু তারপর উনি মামলাটা নিয়ে নেয় বিবাদী পক্ষের হিসেবে, তাহলে এক্ষেত্রে করণীয় কি কিছুই মক্কেলের? করণীয় না, এটা আপনি মূল থিমটাই বুঝেন নাই। তো এইগুলো আমরা পেশাগত
আচরণ পড়তেছি, এগুলো আপনার ভঙ্গ করলে আপনার বিরুদ্ধে আমরা অর্ডারটার মধ্যে পড়লাম, ট্রাইব্যুনালে আপনি অভিযোগ জানাইতে পারেন, যিনি মনে করবেন ক্ষতিগ্রস্ত হয়েছে উনি অভিযোগ দায়ের করতে পারবেন। কথা বুঝছেন কিনা? এটা জাস্ট একটা আপনাকে, যেটা আমরা বলবো যে আপনাকে একটা নিয়ম কানুন দেওয়া হয়েছে, এগুলা করেন, এগুলা পালন না করলে বলতেছে যে একটা মিসকন্ডাক্ট, প্রফেশনাল মিসকন্ডাক্ট। তো এর বিরুদ্ধে প্রতিকার কি? যিনি মনে করবেন যে আপনি একটু ক্ষতিগ্রস্ত হয়েছেন বা অ্যাডভোকেট সাহেব ভালোভাবে কাজ করতেছেন না, উনি বার কাউন্সিলে অভিযোগ জানাবেন, সেখান থেকে বার ট্রাইব্যুনালে যাবে, বার ট্রাইব্যুনাল যাচাই বাছাই করবে, তিনটা শাস্তি যে কোনো একটা দিতে পারে। সাময়িক তিরস্কার করতে পারে, সাময়িক বহিষ্কার করতে পারে, অথবা চিরতরে তাকে অ্যাডভোকেট থেকে বাদ করতে পারে। বুঝছেন কিনা? এর বাইরে আর কিছু না। মামলার কোনো কিছু হবে না, আপনি যদি জানার পরও মামলা নেন, মামলা জানান, মামলার মেরিটে বা মামলা রায় কোনো পার্থক্য করবে না। বুঝছেন কিনা? ধন্যবাদ ভাইয়া। জি। 3 নম্বরে আমরা যেটা তাহলে বললাম সেটা হচ্ছে যে, যদি আপনি যার বিরুদ্ধে আপনি মক্কেল মামলাটা করবে, তার সাথে আপনার কোনো কি থাকে, ব্যক্তিগত পরিচয় থাকে, তার সাথে আপনার কোনো ব্যবসায়িক লেনদেন থাকে, কোনো প্রকার ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি অবশ্যই পারবেন নাকি তার বিরুদ্ধে যথাযথ প্রতিকার নিতে। তো এই জন্য বলতেছে যে আপনি আগেই মক্কেলকে নিয়ে নেবেন, যে ভাই যার বিরুদ্ধে আপনি মামলা করতে আসছেন উনি আমার পরিচিত, অথবা তার সাথে আমার এই লেনদেনটা আছে। এটা জানার পরেও যদি আপনি মামলা দিতে চান আমি পরিচালনা করব, কিন্তু যাতে পরবর্তীতে আবার না বলেন যে সে আমার পরিচিত তাই আমি হেরে গেছি বা অন্য কিছু করছি। তাহলে 3 নম্বরের মূল বিষয়টা হচ্ছে কি, আপনি অবশ্যই অবশ্যই মক্কেলকে বলে দিবেন যে উনি যার বিরুদ্ধে মামলা করতে আসছে, যার কাছে আপনি আসছেন, ওনার সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক আছে অথবা অন্য কোনো প্রকার ইন্টারেস্ট আছে, এটা প্রকাশ্য রূপে বলে দিবেন। তারপরে মক্কেল ঠিক করবে, সে যদি চায় আপনাকে দিয়ে মামলা করাবে, নাইলে অন্য অ্যাডভোকেটের মাধ্যমে করাবে, আপনার কিছু করা যায় না। 4 নম্বরের ইংরেজিটা একটু মনে রাখবেন, 4 নম্বরটার ইংরেজিটা মনে রাখবেন। তো আমার মনে হচ্ছে যে এই ইংরেজিটা এবার আসতে পারে 4-এর, ইংরেজিটা একটু পড়তে হবে। তো এটা বলতেছে যে an advocate shall not represent conflict interest, এই শব্দটা একটু মনে রাখার চেষ্টা করবেন। তো এইটা যেটা বললাম যে কোট আনকোট আপনার আসতে পারে যে এটা কোন আচরণের সাথে, একজন অ্যাডভোকেট আরেকজনের সাথে, না অ্যাডভোকেটের সাথে মক্কেলের সাথে, তাহলে এটা হচ্ছে অ্যাডভোকেটের সাথে মক্কেলের সাথে। একজন আইনজীবী পরস্পর বিরোধী ব্যাপারে কোনো মক্কেলের প্রতিনিধিত্ব করবেন না। তো এখানে মূল জিনিস যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আপনি একই সাথে বাদীর আইনজীবী, একই সাথে বিবাদীর আইনজীবী হবেন না। অর্থাৎ যেমন আপনি অ্যাসোসিয়েট করলেন, ওই অ্যাসোসিয়েশনের মধ্যে আপনি হইলেন বাদী, আবার আপনার ফ্রেন্ডকে বানাইলেন বিবাদী, মানে দুইজনে আপনারাই দেখতেছেন সব ওই মক্কেলের মামলাটা, এরকম যাতে না হয়। তো মূল কথাটা হচ্ছে একজন অ্যাডভোকেট কি করবেন না, কখনোই বাদী এবং বিবাদী উভয়ের একই সময়ে মামলার আইনজীবী হয়ে মামলা পরিচালনা করবেন না। তবে ইংরেজিটা একটু মনে রাখবেন, আবারও যেটা বললাম যে আপনি কি করবেন না, শেল নট রিপ্রেজেন্ট কনফ্লিক্টিং ইন্টারেস্ট, যেখানে আপনার স্বার্থটা কি হচ্ছে, বিরোধ ঘটতেছে, যে আপনি বাদীর হিসাবে আপনি প্রতিকার চাচ্ছেন, একই রকম ভাবে আবার ওই প্রতিকারটার আবার বিরোধিতা করতেছেন একটু পরে, তো এরকম যাতে না হয়। তাই 4 নম্বরটা ইংরেজিটা একটু দেখার চেষ্টা করবেন, কিছুই করার নাই, যেহেতু তারা কোট আনকোট ইংরেজিটা দিচ্ছে, আমরা এবার কি করতে পারি। তাহলে 4 নম্বর হচ্ছে কি, আপনি উভয় পক্ষে মামলা পরিচালনা করবেন না। 5 নম্বর, নালিশি সম্পত্তি আইনজীবী ক্রয় করতে পারবেন না। অনেক ক্ষেত্রে কি হয়, ডিক্রি জারিতে, বিভিন্ন প্রকার মর্গেজের ক্ষেত্রে সম্পত্তিগুলো আদালতের মধ্যে কি হয়, সেল এক্সিকিউশন হয়। তো এইখানে 5 নম্বরে বলতেছে আপনি একজন আইনজীবী হিসাবে কি করবেন না, ওই সম্পত্তিগুলা ক্রয় করবেন না। সেটা নিজ নামে হোক অথবা বেনামে হোক। নিজের নামে, অথবা আপনি কি করলেন, টাকা পয়সা আপনি দিলেন, কিনলেন, আপনার স্ত্রীর নামে, ছেলের নামে, আপনার এক ফ্রেন্ডের নামে কিনে নিলেন। তো বলতেছে যে আপনি যেই সম্পত্তিটা নালিশি প্রপার্টি, সেটা কোনো কারণে আদালত কর্তৃক যদি সেল হয়, কোনো কারণে সেটা অন্য কোনো ভাবে যদি বিক্রি হয়, আপনি সেখানে ক্রয় করতে যাবেন না। এই জিনিসটা 5 নম্বর বিধি। 6 নম্বরটা নর্মালি এই জিনিসটা বুঝে আসে না, বুঝতে অনেক সময় লাগে, সেটা হচ্ছে বলতেছে যে আপনি একজন অ্যাডভোকেট হিসাবে নিজের সম্পত্তি এবং আপনার মক্কেলের সম্পত্তিকে কি করবেন না, আপনি অ্যামালগেট করবেন না, মানে মিশ্রিত করবেন না। তো এটা যখন আপনি আর একটু বিস্তারিত পড়বেন তারপরে বুঝে আসবে না যে আসলে এটার মধ্যে তারা বলতে চাচ্ছেটা কি। যে এটা তো আমরা সবাই জানি, আপনি যদি কি করেন, অ্যাডভোকেটের সম্পত্তি অ্যাডভোকেটের থাকবে, মক্কেলের সম্পত্তি মক্কেল থাকবে, তো এটা আমার মিশ্রিত করা না করার মধ্যে কি আছে। তো অনেক ক্ষেত্রে যেটা হয়, আপনি যখন একজন কি হবেন, আপনি যখন একজন অ্যাডভোকেট হবেন, আদালত থেকে বিভিন্ন প্রকার আপনি ফি গুলা কিন্তু ফেরত পান, যেমন আমরা সিপিসি তে জানি
এক পক্ষ না আসলে অপর পক্ষের উপর সময় চাইলে আদালত কস্ট আরোপ করে। আজ পর্যন্ত আপনি শুনবেন না যে কোনো মক্কেল টাকাটা পাইছে। ওই অ্যাডভোকেট সাহেব নিজের প্যাকেটে কিন্তু রাখে দেন। আদালত যদি কস্টটা আরোপ করে, ওই কস্টটা তো আর মক্কেল তো আর জানে না যে এখানে কস্ট আরোপ করা হইছে। এটা অ্যাডভোকেট সাহেব পাবেন বা উনি পাবে, এটা তো আর একজন মক্কেলের জানার কথা না। জানে কি অ্যাডভোকেট? তো উনি নিয়ে কি করলেন? উনার কাছে রেখে দিলেন। তো উনি হয়তো ভাবলেন যে পরে সমন জারিতে আমি এটা ইস্যু করব বা কাউরে গ্রেফতার করাইতে একটা দরখাস্ত দিতে কোর্ট ফি কিনতে হবে। তো এই গভীর জিনিসটাই এখানে বলা হয়েছে যে আপনি কি করবেন? নিজের সম্পত্তি, নিজের টাকা পয়সা পৃথক রাখবেন। যেটা মক্কেলের সেটাকে পৃথক রাখবেন। আর ওভারঅল তো আমরা সবাই বুঝি। তো এর জন্য এটা এইভাবে একটু বুঝার চেষ্টা করবেন। তাহলে আপনার বুঝে আসবে যে এই ৬ নাম্বারের মধ্যে কি বলতেছে। সেটা হচ্ছে যেইটা মক্কেলের পাওয়ার কথা। যেমন কস্টটা যদি আদালত আরোপ দেয় অন্য পক্ষকে, ওই টাকাটা আপনি মক্কেলকে বুঝায় দিবেন যে এইটা আপনি পাইছেন। এটা আপনার প্যাকেটে ঢোকানোর দরকার নাই। কারণ আপনার প্যাকেটের টাকা মক্কেল কিন্তু দিচ্ছে। এরপরে চলে আসি আমরা আমাদের ৭ নাম্বার। ৭ নাম্বারে বলতেছে যে ভাই আপনি অ্যাডভোকেট হইছেন ভালো কথা। তাই যেখানে সেখানে যারে তারে সব জায়গায় কি করার প্রয়োজন নাই। যে মামলা করে দেন। আপনি এরকম পরামর্শ দেওয়ার দরকার নাই। যতক্ষণ পর্যন্ত কেউ এসে আপনার কাছে ফাইনালি ঘটনাটা বলে সে কি প্রতিকার পাবে এইটা বলা ছাড়া, আপনাকে একদম ফাইনালি কনভিন্স করা ছাড়া আপনি কি করবেন না, তাকে কখনোই পরামর্শ দিবেন না যে আপনি মামলা করেন। মূল কথাটা হচ্ছে যে আপনার কাছে আসবে, কোনো প্রতিকার চাবে, তাকেই আপনি বলবেন যে ঠিক আছে মামলাটা দায়ের করেন। আপনি যাচ্ছেন কোথাও একটা যদি ঘটনা একটা দেখলেন, আপনি বলবেন না যে ভাই একটা মামলা করে দেন, আসিয়েন আমি মামলা করে দিব। এইরকম আপনার বলা যাবে না। তো এইজন্য বলতেছে যতক্ষণ পর্যন্ত মামলার জন্য বাদী বা বিবাদী আপনাকে আইনজীবী হিসাবে নিয়োগ না দিচ্ছে, মানে ফরমালি আপনার কাছে না আসতেছে, আপনি কাউকে মামলা করার জন্য পরামর্শটা দিবেন না। ৮ নাম্বারে এটা বেসিক কথা বলতেছে, একজন আইনজীবী হিসাবে আপনি কখনোই কোনো ব্যক্তিকে কি করবেন না, আপনার মক্কেলকে আইন ভঙ্গের কোনো পরামর্শ দিবেন না। যেটা আইনগতভাবে একটা জিনিস, যে পরামর্শটা দিলে আইন লঙ্ঘিত হবে, এইরকম কোনো পরামর্শ আপনি দিবেন না। এরপরে যেটা সেটা ৯ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে দেখবেন যে বাংলাদেশে কি হয় বিভিন্ন রকমভাবে বিভিন্ন আদালতে, ঢাকা বারেও হইছে, চট্টগ্রামেও হইছে, এটা ছাড়া রাজশাহীতে হইছে। কিছু স্পেশাল মামলায় যারা বার আছে, বারের পক্ষ থেকে তারা কি করে বলে যে এর বিরুদ্ধে, আসামির বিরুদ্ধে আমরা কেউ মামলা পরিচালনা করব না। এটা সম্পূর্ণ তাদের এথিক্স এর বিপরীতে। আপনি নিজে ব্যক্তিগতভাবে একটা মামলা নাও দেখতে পারেন, আপনার খুশি। কিন্তু আপনি টোটাল বারের একটা সংগঠন হিসাবে ওই বারে তাইলে তো আর অন্য কেউ আসে প্র্যাকটিস করবে না। তো এরকম করা যাবে না। তার মানে এটা হচ্ছে যিনি অভিযুক্ত, অভিযুক্ত আসামির পক্ষে মামলা পরিচালনা আপনি অনীহা প্রকাশ করবেন না। তাই বলে এটা বাধ্যতামূলক না। মানে কথা হচ্ছে যে আপনি হয়তো বলতে পারেন যে এ হচ্ছে হত্যাকারী, এ হচ্ছে লুণ্ঠনকারী, এ হচ্ছে ধর্ষণকারী, তো আমি এর মামলা দেখব না। তো এইজন্য বলতেছে যে আপনার ব্যক্তিগত অভিমতগুলো আপনি একটু দূরে রাখবেন। আপনাকে দেখতে হবে ফ্যাক্টটা কি, এভিডেন্সটা কি আছে, ওইটাই হচ্ছে মূল কথা। তো ৯ নাম্বার তাহলে এটা মনে রাখবেন যে অভিযুক্ত আসামির পক্ষে আপনি মামলা পরিচালনায় অনীহা প্রকাশ করবেন না। এরপরে যদি আমরা ১০ নাম্বারটা দেখি, সেটা হচ্ছে যে পারিশ্রমিক নির্ধারণ। খুবই জটিল একটা জিনিস দেওয়া আছে। কিওয়ার্ডটা মনে রাখবেন, তারপরে আবার ৬ টা জিনিস দেওয়া আছে। তো পারিশ্রমিকে বেসিক ৩ টা জিনিস মনে রাখবেন যে আপনি অতি মূল্যায়ন করবেন না। এমন না যে ৳৩,০০০ ৳৪,০০০ র মামলাটাকে আপনি ১,০০,০০০, ২,০০,০০০, ৳৫,০০,০০০ চাবেন। একটা মামলা দায়ের করার জন্য মেক্সিমাম হয়তো ৳৫,০০০ থেকে ৳১০,০০০ আপনি চাইতে পারেন সাবঅর্ডিনেট কোর্টে। এখন আপনি যদি একটা মামলা দায়ের করার জন্য ৳৫,০০,০০০ চান, এটা হচ্ছে অতি মূল্যায়ন। আরেকটা হচ্ছে যে অবমূল্যায়নও করবেন না। এমন না যে ৳৫০০ দিলেও একটা মামলা দায়ের করে দিলেন। এরকমও করা যাবে না। তার মানে হচ্ছে অতি মূল্যায়ন অথবা অবমূল্যায়ন কোনটাই করা যাবে না। এরপরে যেটা বলতেছে সেটা হচ্ছে যদি আপনার কোনো আরেকজন অ্যাডভোকেট যারা আছেন, উনারা যদি আপনাকে কোনো একজন ব্যক্তির জন্য রিকোয়েস্ট করেন যে ভাই উনার একটু গরিব মানুষ, মামলাটা একটু করে দিয়েন। খরচাপাতিটা আপনি একটু কম রাখিয়েন। তো বলতেছে যাতে এই অনুরোধটা আপনি রাখেন। তার মানে আপনার সহ অ্যাডভোকেট যদি কোনো বিষয়ে কোনো অনুরোধ করেন খরচাপাতির ব্যাপারে, ওইটা একটু মাথায় রাখবেন খরচাপাতি হিসাব করার সময়। আরেকটা কথা হচ্ছে যে অন্য কোনো আপনার অ্যাডভোকেট সাহেব যিনি ছিলেন মারা গেছেন, উনার এতিম বাচ্চা-কাচ্চা আছে, স্ত্রী আছে। এরা যদি কোনো কারণবশত আপনার কাছে মামলা করার জন্য আসে, বলতেছে যে আপনি অবশ্যই কি করবেন? বিনা ফিতে তার মামলাটা পরিচালনার আপনি চেষ্টা করবেন। তো এই ৩ টা হচ্ছে বেসিক জিনিস। অবমূল্যায়নও করবেন না, অতিমূল্যায়নও করবেন না। অন্য অ্যাডভোকেটের কি করবেন? অনুরোধটা রক্ষা করবেন। আরেকটা হচ্ছে যে
তাদের বিধবা স্ত্রী এবং সন্তানের মামলা যদি আপনার কাছে আসে, আপনি চাবেন সর্ব অবস্থায় ফ্রিতে আউট অফ কস্ট আপনি এটা পরিচালনা করার। এখন এই ফিটা কিভাবে নির্ধারণ করা হবে এ বিষয়ে ৬টা নিয়ম দেওয়া আছে। তো ৬টা নিয়মের জাস্ট আমরা হেডিং গুলা বলে দিব, বিস্তারিত আসলে তো পড়া সম্ভব না, আমরা হেডিং গুলো একটু বলে দেওয়ার চেষ্টা করি যে আসলে ওই ৬টার মধ্যে আপনি কিভাবে কি দেখতে পারেন। জাস্ট একটু যদি আমরা দেখি ৬টা জিনিস বলে দেওয়া আছে। ১ নাম্বারটা হচ্ছে যে আপনি মামলার খরচটা নির্ধারণ করার ক্ষেত্রে মাথায় রাখবেন যে এই মামলাটা কেমন। যেমন ধরেন যে সাইবার অ্যাক্টের মামলা, খুবই নতুন মামলা। কোনো জাজমেন্টও পাবেন না তেমন। কোনো ড্রাফটিং ও আপনি পাবেন না। আপনার নিজের মেধা সবকিছু খরচ করেই করতে হবে। এটা ছাড়া যেমন ধরেন যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, নতুন আইন। এই বিষয়ে তেমন কোনো ড্রাফটিং ও পাবেন না, মামলার রায়ও পাবেন না। যা কিছু করবেন আপনার নিজের মেধা থেকে করতে হবে। তো এইরকম নতুন, নতুন মামলা বা যেই রকম ক্ষেত্রে আপনার মনে হবে খুবই কঠিন এবং জটিল একটা জিনিস। যেমন বাটোয়ারা মামলার ক্ষেত্রে আপনাকে অনেক দলিলপত্র পড়ে সরে সেখান থেকে আপনাকে নিয়ে আসতে হয় যে কোন দাগে কতটুকু আপনার মক্কেল পাবে। তার মূল কথাটা হচ্ছে আপনার দক্ষতা, শ্রম এবং কত সময় ব্যয় হবে মামলাটা দায়ের করার জন্য, এটা মাথায় নিতে পারেন। এরপরে বলতে হচ্ছে যে এই মামলাটা আপনি মোসাবিদা করতে গিয়ে, দায়ের করতে গিয়ে যদি এত সময় নষ্ট হয়, যে সময় আপনি আরো ৫টা মামলা দায়ের করতে পারতেন, তাইলে ওইটাও আমলে নিবেন যে আপনার অন্য কতটা মামলার ক্ষতি হচ্ছে। এরপরে বলতেছে আরেকটা ক্রাইটেরিয়া হইতে পারে এই একই বিষয় অন্য অ্যাডভোকেটরা কত টাকা নিচ্ছে, সেটাও একটা মানদণ্ড হইতে পারে। এরপরে যেটা বলতেছে যে বিষয়বস্তুর মূল্যবান এবং মক্কেল প্রতিকার পাওয়ার জিনিসটা কতটুকু আছে আপনি যাবতীয় বিষয় দেখার পরে। এখন যেমন ধরেন যে কখনোই ১ লাখ টাকার একটা সম্পত্তির জন্য যদি আপনি ৫০,০০০ টাকা যদি আপনার সম্মানী দাবি করেন, এটা অবাস্তব। কিন্তু যদি ১ কোটি টাকার হয় তাহলে এটা সামঞ্জস্য হচ্ছে। অথবা আপনি দেখেই বুঝতেছেন যে এই মামলা মক্কেল জিতবে না, তারপরে সে জোরাজুরি করতেছে মামলাটা দায়ের করবে। তো সেক্ষেত্রে আপনি এটা কনসিডারেশনে নিবেন যত কমে রাখা যায়। কিন্তু আপনি জানেন যে মামলা তো সে জিতবে না। এখন মক্কেল সে মামলা করবেই করবে। তো আপনি যেহেতু জানেন যে আপনি জিততে পারবেন না, কারণ যে ডকুমেন্ট আছে এটার উপর মামলা জিতা সম্ভব না। তো সেক্ষেত্রে আপনার ফিটা আপনি কমিয়ে নিয়ে আসবেন। এটা ছাড়া বলতেছে যে ক্ষতিপূরণ প্রাপ্তিতে নিশ্চয়তা কতটুকু, যেটা আমরা বললাম। যে আপনি তো জানেন আপনি একজন অ্যাডভোকেট হিসাবে আপনি কিছু মামলা দেখেই বুঝতে পারবেন এটা প্রতিকার পাওয়া সম্ভব। আর কিছু মামলা আপনার ডাউট হবে যে হইতেও পারে, নাও হইতে পারে। আবার কিছু মামলা আপনি জানেন যে এটা দিয়ে আপনি যাই কিছু করেন দিন শেষে এটা ফেরতই আসবে। তো সেইগুলা বিবেচনা করবেন আপনি যখন ফি নির্ধারণ করবেন। এরপরে যেটা বলতেছে যে মক্কেল আপনার সাময়িক না দীর্ঘমেয়াদী তা ফি নির্ধারণের ক্ষেত্রে নিয়ন্ত্রণ হিসাবে কাজ করবে না। মানে হচ্ছে যেমন ধরেন যে একজন আপনার নিয়মিত ক্লায়েন্ট, সে রাজস্ব মামলা, আয়করের মামলা, ভূমি রিলেটেড মামলা, দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা সব আপনাকে দিয়ে করায়। আরেকজন নতুন আসছে শুধু একটা দেওয়ানি মামলা করতে। তো বলতেছে যে সে নতুন আসছে বলে তার কাছ থেকে বেশি নিবেন। আর ইনি নিয়মিত বলে উনার কাছ থেকে কম নিবেন, এটা কোনো মানদণ্ড হইতে পারে না। তো এই কয়টা এইজন্য এটা থেকে অলরেডি এমসিকিউ কিন্তু চলে আসছে যে ফি নির্ধারণে নিচের কোনটি ক্রাইটেরিয়া হতে পারে না। তো এইজন্য এই ৬টা জিনিস একটু আবারও মনে রাখার চেষ্টা করবেন যে ফি নির্ধারণে আপনার কতটা শ্রম লাগতেছে, কেমন নতুন জিনিস এটা একটা মানদণ্ড হইতে পারে। অন্য কয়টা মামলা নষ্ট হবে এটাও মানদণ্ড হইতে পারে। অন্য অ্যাডভোকেটরা কত নিচ্ছে এটাও মানদণ্ড হইতে পারে। মামলার বিষয়বস্তু কত, দাম কত সেটাও একটা হইতে পারে। ক্লায়েন্ট নিয়মিত না অনিয়মিত এটাও একটা মানদণ্ড হতে পারে না। এটা কিন্তু উল্টা। ক্লায়েন্ট নিয়মিত হইলে কম নিবেন, অনিয়মিত হইলে বেশি নিবেন, এটা কিন্তু না। আর দিন শেষে বলতেছে যে শুধু অর্থ উপার্জনই কিন্তু আইন পেশার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য না। এই জিনিসটা মনে রাখবেন। এখন আসি আমরা তার পরের ক্ষেত্রে ১১ নম্বরে। বলতেছে যে ফিটা আদায়ের ক্ষেত্রে আপনি কি করবেন না, মক্কেলের সাথে এমন ঝগড়াপাতিতে যাবেন না যাতে আপনার মান সম্মানই চলে যায়। কোনো আইনজীবী সাথে যে মক্কেল তারা হয়তো বলতেছে ঠিক আছে স্যার কালকে দিয়ে দিব, কালকে দিচ্ছে না, তারপরের দিন দিচ্ছে না। আপনি এখন তার বিরুদ্ধে উল্টা মামলা সামলা করে দিচ্ছেন, তাকেই হুমকি ধমকি দিচ্ছেন, তাকেই মানুষ দ্বারা নানা প্রকার ভাবে হয়রানি করতেছেন। তো ওই জন্য বলতেছে যে আইনজীবী তার ফি আদায়ে আপনি বিরোধ করবেন না। যত সম্ভব যতটা ভদ্রভাবে সম্ভব অতটা আদায় করেন, নাইলে আপনি মামলা করেন। আমরা জানি আপনি কি করতে পারবেন। তামাদি আইনে যেটা গতবার চলে এসেছিল সম্ভবত ভুল যদি না করি অনুচ্ছেদ নাম্বার কত, ৮৪, একটু স্মরণ করার চেষ্টা করেন। ৮৪ তামাদি কতদিন, ৩ বছর মনে হয়, তাই তো? ঠিক আছে কিনা? না সবাই ভুলে গেছেন যে অ্যাডভোকেট তার মক্কেলের কাছ থেকে টাকা আদায়ের তামাদি
মনে আছে না, ঠিক আছে, ভুলে গেছেন? ঠিক আছে স্যার। জি, এটা এটার সাথে মিলায় নেন, তাইলে অন্তত একটা অনুচ্ছেদ পড়া হয়ে গেল, তাই না? এটা হচ্ছে কথা। জি। হ্যাঁ, এরপরে যদি আমরা দেখি 12 নাম্বার আমাদের বলতেছে যেটা মক্কেলের সম্পর্কে ব্যক্তিগত বিশ্বাস আপনি পরিহার করবেন। যে আপনার মক্কেল হাজী সাহেব প্রতি বছর বছর হজ করে, প্রতি মাসে ওমরা করে, রমজানে ঈদ তো সৌদি আরবে কাটায়, এর মানে এই না যে উনি অপরাধ করতে পারেন না। আপনি যখন আদালতে আর্গুমেন্ট করবেন, কোনো কথা বলবেন, ব্যক্তিগত বিশ্বাস পরিহার করে টু দা ফ্যাক্ট, উপস্থিত সাক্ষ্য প্রমাণ কি বলতেছে এটার উপর ভিত্তি করে আদালতে কথা বলবেন। আপনার ওই ওনার ব্যক্তিগত চরিত্র, ব্যক্তিগত বিশ্বাস যেটা আপনি জানেন সেটা আইনের কাছে আপনি তুলে ধরবেন না। তো এই জন্য আপনার যতই পীর সাহেব হোক, ওই পীর সাহেবের মামলার উপস্থিত জিনিস কি বলতেছে ওইটার উপর ভিত্তি করে আদালতে কি বলবেন, আপনি কথাবার্তা বলবেন। তো এই জন্য বলতেছে যে মক্কেলের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক বা বিশ্বাস যেটা আছে এটার উপর ভিত্তি করে কোনো প্রকার ধারণায় যাবেন না যিনি অপরাধ করতে পারেন কি করেন না। উপস্থিত সাক্ষ্য প্রমাণ যদি বলে যে উনি অপরাধ করছেন, আপনারও মেনে নিতে হবে অপরাধ করছেন। এরপরে যদি আসি সেটা হচ্ছে যেটা, যদি আপনি কোনো মামলায় কোনো কারণবশত আপনাকে এজ এ উইটনেস যাইতে হয়, সাক্ষী হিসাবে যাইতে হয়, বেস্ট উপায় হচ্ছে আপনি মামলাটা অন্য একজন অ্যাডভোকেটকে দিয়ে দেন। তবে সামান্য ক্ষেত্রে বলা হচ্ছে যদি দলিল পত্র বা অন্যান্য ক্ষেত্রে সাক্ষী হন সমস্যা নাই, কিন্তু যদি আপনি কোনো সেখানে ওরাল এভিডেন্স দিতে চান, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে মামলাটা আপনি পরিচালনা না করে অন্য অ্যাডভোকেটকে দিয়ে দেন, যেহেতু ওই মামলায় আপনি একজন সাক্ষী আবার অ্যাডভোকেট হবেন, এটা মানায় না। এর জন্য বেসিক রুলস হচ্ছে যে আপনি কি করেন, মামলাটা অন্য অ্যাডভোকেটকে দিয়ে দেন, আপনি সাক্ষী হিসাবে থাকেন। এরপরে যেটা সেটা হচ্ছে যে মক্কেলের কোনো ক্ষতি বা অবিচার না হলে কোনো বিশেষ দিনে মামলা পরিচালনার জন্য, মূল কথাটা হচ্ছে যদি আপনার সহ অ্যাডভোকেট সাহেব বলতেছে যে স্যার আজকে একটু মুলতবি দিয়ে দেন, আগামী দিন একটা ডেট রাখেন, তো আপনি যদি দেখেন যে কোনো সমস্যা নেই, পরবর্তী ডেটেও হইতে পারে, আপনার মক্কেলেরও এমন কোনো ক্ষতি হবে না। তো এই জন্য বলতেছে যদি কোনো অবিচার বা ক্ষতি না হয়, তাহলে অযথা আপনি কি করবেন না, বিরোধ করবেন না যে কেন সময় নিচ্ছে, কেন মুলতবি চাচ্ছে। তবে এর মানে এই না যে আপনার অ্যাডভোকেট সাহেব প্রতিদিন প্রতি শুনানিতে আইসাই শুধু সময় চায় সময় চায়, আপনি এটা দোহাই দিয়ে প্রতিবাদ করবেন না, এমন না। এটা হচ্ছে যে বিশেষ ক্ষেত্র হইতে পারে, যে যে কোনো উভয় পক্ষের মধ্যে কেউ অসুস্থ থাকতে পারে, সময় চাইতে পারে। তো এটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে আপনি বিরোধ করবেন না। এই 14টা হচ্ছে মক্কেলের প্রতি যে অ্যাডভোকেট সাহেব আছেন তাদের সম্পর্ক। আমরা আরেকবার একটু ছোট্ট করে দেখার চেষ্টা করি, দুইবার এই জন্যই পড়ে দিচ্ছি যাতে আপনার আরেকবার পড়তে না হয়, ভিডিওটা দেখলেও যাতে মনে থাকে। 1 নম্বরে হচ্ছে কি, আপনি অ্যাডভোকেট হিসাবে মক্কেল যেটা চায় তার বিরুদ্ধে যায় কোনো কিছু অর্জন করার চেষ্টা করবেন না, তার প্রপার্টি তার স্বার্থ সে যেটা চায় সেটাই অর্জন করার চেষ্টা করবেন, তার বিপরীতে যাবেন না। পূর্ব থেকে যদি কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় থাকে, ব্যক্তিগত সম্পর্ক থাকে, তাহলে ওই ব্যক্তির বিপক্ষে আপনি অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হবেন না, যেহেতু ব্যক্তিগতভাবে তার সমস্ত কিছু জানেন। এখন তার বিপক্ষে আইনজীবী হইলে আইনের একটা যে কমন সেন্স হচ্ছে আপনি কি করবেন, আপনি হায়ার পজিশনে থাকবেন, যেটা আইন চায় না। যদি ব্যক্তির সাথে কোনো সম্পর্ক থাকে আগে থেকেই বলে দিবেন, যিনি আপনার কাছে মামলা করতে আসছে, যে আপনি যার বিরুদ্ধে মামলা করতেছেন তার সাথে আমার সম্পর্ক আছে বা ইন্টারেস্ট আছে। এরপরে যদি উনি মামলা করতে চায় ভালো কথা, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে আপনি তাকে জানিয়ে দিবেন যে যার বিরুদ্ধে আপনি মামলা করতেছেন ওনার সাথে আমার ব্যক্তিগত বা কোনো প্রকার ব্যবসায়িক অথবা অন্য কোনো প্রকার ইন্টারেস্ট আছে। আপনি কি করবেন না, আপনার কখনোই একই সাথে উভয় পক্ষে মামলা পরিচালনার জন্য উপস্থিত হবেন না, অর্থাৎ আপনি কনফ্লিক্ট ইন্টারেস্ট নিয়ে কাজ করবেন না। নালিশি সম্পত্তি যেগুলো আদালতের মাধ্যমে সেল এক্সিকিউশন হচ্ছে, এগুলাতে নিজ নামে অথবা বেনামে অন্য কারোর মাধ্যমে ক্রয় করার চেষ্টা করবেন না। কখনোই মক্কেলের সম্পত্তি নিজের সম্পত্তির সাথে আপনি অ্যামালগেশন করবেন না, মিশ্রিত করবেন না। মক্কেলেরটা মক্কেলের জায়গায় রাখবেন। মক্কেলে যদি কোনো ফি পায়, কোনো কোর্ট ফি পায়, কোনো প্রকার কম্পেনসেশন পায়, সেগুলো তাকে দিয়ে দিবেন। আপনার নিজের যেটা পাওনা সেটা মক্কেল থেকে আপনি আদায় করবেন। এরপরে যেটা সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আপনাকে এসে ফাইনালি আপনার কাছ থেকে অ্যাডভাইস না নিচ্ছে, পথে ঘাটে যেখানে সেখানে দেখে মানুষকে বলবেন না যে আপনি মামলা করেন, আমি মামলা করে দিব। মানুষকে কোনো প্রকার আপনার মক্কেলকে প্রচলিত আইন ভঙ্গ হয় এইরকম কোনো উপদেশ, কোনো আইনি উপদেশ আপনি দিবেন না। আর যেটা সেটা হচ্ছে যে নরমালি অভিযুক্ত আসামির মামলা পরিচালনায় আপনি অনীহা প্রকাশ করবেন না, এটা জাস্ট ইন জেনারেল। তবে এর
অপোজিট ক্ষেত্র আমরা পাবো যে কোন মামলা নিবেন আর কোন মামলা নিবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কেউ আপনাকে কিন্তু বাধ্য করতে পারে না। আরেকটা হচ্ছে যে পারিশ্রমিক গ্রহণের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তিনটা জিনিস আমরা যেটা বললাম, অতি মূল্যায়নও করবেন না, অবমূল্যায়নও করবেন না, সহ আইনজীবীর অনুরোধটা রক্ষা করার চেষ্টা করবেন। আর যদি কোনো আইনজীবীর বিধবা এতিম সন্তানরা আসে, সর্ব অবস্থায় আপনি আউট অফ কস্ট ফ্রিতে তাদের সেবা দিতে বাধ্য থাকবেন। এখানে শেল শব্দ ব্যবহার করা হয়েছে, অবশ্যই দিবেন। এমন না আপনি চাইলে দিবেন, না চাইলে নাই, এখানে বলতেছে যে অবশ্যই আপনি দিবেন। আর ফি নির্ধারণে যে 6টা ক্রাইটেরিয়ার কথা আমরা বললাম, যে সেক্ষেত্রে মামলাটা নতুন না মামলাটা আপনার কতটা শ্রম যাবে, এই মামলার জন্য অন্য কয়টা মামলা বাদ দিতে হবে, আশেপাশের অ্যাডভোকেটরা ওই মামলার জন্য কত টাকা নিচ্ছে, মামলার ভ্যালুয়েশনটা কত, বাদী প্রতিকার পাইতে পারে কিনা, কোনো ক্ষতিপূরণ পাবে কিনা, এই জিনিসগুলো বিবেচনায় নিবেন। তবে একটা জিনিস বিবেচনায় নিতে পারবেন না যে উনি আপনার নিয়মিত ক্লায়েন্ট বলে কম নিবেন, অনিয়মিত হইলে বেশি নিবেন, এটা কোনো ক্রাইটেরিয়া হইতে পারে না। আর টাকা উপার্জনই আইন পেশার মূল লক্ষ্য না, এতটুকুই হচ্ছে মূল জিনিস। 11 নম্বরে যেটা বলতেছে যে আইনজীবীর কাছ থেকে যে ফি বা কোনো প্রকার ক্ষতিপূরণ আদায় করবেন, এটার জন্য আপনার একদম ঝগড়াপাটি করে মান সম্মান হানি করার দরকার নাই। ভদ্র নম্র যতভাবে যেভাবে আদায় করা যায় করবেন, আর না হইলে আপনি মামলা করবেন, কোনো সমস্যা নেই। 3 বছর তো সময় আপনি পান, তামাদি আইনে 84 অনুচ্ছেদ বলে। এরপরে হচ্ছে যে মক্কেল সম্পর্কে আপনার ব্যক্তিগত ধারণা পরিহার করবেন মামলা পরিচালনায়। উপস্থিত সাক্ষ্য প্রমাণ যা বলে তার উপর ভিত্তি করে আপনি মামলাটা পরিচালনায় বিশ্বাস রাখবেন। আর যেটা সেটা হচ্ছে কোনো মামলায় যদি আপনি অ্যাজ এ অ্যাডভোকেট যেটাতে মামলা পরিচালনা করতেছেন, যদি ওই মামলায় আপনি সাক্ষী হিসাবে আসতে হয়, তাহলে সব অবস্থা ট্রাই করবেন মামলাটা অন্য অ্যাডভোকেটকে দিয়ে দেওয়ার জন্য। আর সর্বশেষ হচ্ছে, যদি আপনার মক্কেলের একান্তই কোনো ক্ষতি না হয়, তাহলে অন্য প্রতিপক্ষের আইনজীবীকে আজকেই শুনানি করতে হবে, আজকেই সবকিছু করতে হবে, এইরকমে বাধ্য করবেন না। সে যদি সময় চায়, পরবর্তী ডেট চায়, শুনানি চায়, আপত্তি করবেন না। এই টোটাল হচ্ছে আমাদের 14টা জিনিস যেটা একজন অ্যাডভোকেট হিসাবে আপনি মক্কেলের সাথে করবেন। এখন আসি আদালতের সাথে আপনি কি করবেন। তো সর্বপ্রথম কথা হচ্ছে যে আদালতে আপনি শ্রদ্ধাশীল থাকবেন, রেসপেক্টফুল থাকবেন। আদালতে আপনার মন মানসিকতা থাকবে শ্রদ্ধাশীল। যেমন আমরা শিক্ষকের সাথে সর্বাবস্থা ট্রাই করি কি উচ্চ শব্দে না কথা বলার জন্য, যতই ভুল বলুক অথবা অন্যায় করুক, যাই কিছু বলুক। তো এর জন্য আদালতের প্রতি আপনার শ্রদ্ধাশীল মনোভাব সর্বাবস্থায় থাকতে হবে। বিচারক যদি ভুলও করেন, আপনি আপিল করবেন, আপনি রিভিশন দায়ের করবেন। তো বিভিন্ন আদালতে যে দেখবেন যে বিভিন্ন অ্যাডভোকেট আসে মামলা পরিচালনায়, তাদেরকে বাধা দেয়। বার কাউন্সিল যদি ভালো করে অ্যাক্টিভ থাকতো, এদের লাইসেন্সে কিন্তু রদ হইতো। কারণ আইনে আপনার অপশন আছে, আপনি কি করতে পারবেন। যদি কোনো বিচারকের কোনো রায় আপনি সংক্ষুব্ধ হন, আপনি আপিলে যান, কোনো সমস্যা নাই। ওই বিচারকের বিরুদ্ধে আপনি কি করতে পারেন, আর রায়ের বিরুদ্ধে উচ্চ হায়ার ফোরামে যাওয়ার আপনার অপশন আছে। তো এই জন্য সর্বপ্রথম কথা হচ্ছে আপনি শ্রদ্ধাশীল থাকবেন। 2 নম্বর যেটা বলতেছে সেটা হচ্ছে যে মামলার বিরুদ্ধে যেতে পারে এমন কাউকে উপদেশ না দেওয়া। তো নর্মাল যে কথাটা হচ্ছে যে আপনি এমন কোনো উপদেশ দিবেন না যাই উপদেশটা বাংলাদেশের প্রচলিত আইনকে কি করে, ভঙ্গ করে, এমন কোনো উপদেশ আপনি দিবেন না। এরপরে যেটা সেটা হচ্ছে যে আদালতে আপনি অযথা ভুল আইন কোট করবেন না, ভুল ডিএলআর কোট করবেন না, ভুল সাক্ষীর কোনো বক্তব্য ভুলভাবে উপস্থাপন করবেন না। মূল কথাটা হচ্ছে আপনি অযথা বলে দিলেন এত নাম্বার ডিএলএল এই জিনিসটা আছে, বাস্তবে কিন্তু ওইটা নাই। বা এই আইনের মধ্যে এই জিনিসটা আছে, বাস্তবে ওইটা নাই। তো এই জন্য বলতেছে আদালতে আপনি ভুল কোনো কিছু কোট করবেন না যেটা আইনের মধ্যে নাই। 3 নম্বর হচ্ছে যে সর্বাবস্থায় বিচারক এবং বারের কর্মকর্তাদের সাথে সম্পর্কটা থাকবে, যদিও এই সুসম্পর্কটাকে আপনি পেশাদারি বা প্রফেশনাল দিলে ভালো হয়। অর্থাৎ বার এবং অ্যাডভোকেটদের, বিচারক এবং অ্যাডভোকেটদের মধ্যে সম্পর্ক থাকবে, একটা সুসম্পর্ক থাকবে, প্রফেশনাল একটা আপনার সম্পর্ক থাকবে, ব্যক্তিগত সম্পর্ক না। যে যিনি হয়তো বিচারক উনি আপনার কি হইতে পারে, ভাই হইতে পারে, আপনার দুলাভাই হইতে পারে, আঙ্কেল হইতে পারে, তো সেটা দেখার বিষয় না। সেখানে আপনার সম্পর্কটা থাকবে একটা প্রফেশনাল সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখবেন। এরপরে যেটা সেটা হচ্ছে 5 নাম্বারটা বারবারই এমসিকিউতে আসে, যে সরকারি অ্যাডভোকেট যারা আছেন, পিপি যারা আছেন অথবা গভর্নমেন্ট লিডার যারা আছেন, এদের দায়িত্ব কিন্তু আসামিকে শাস্তি দেওয়া না। এদের দায়িত্ব হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আসামি যদি অপরাধ না করে তাকে রিলিজ করাও কিন্তু সরকারি আইনজীবীর দায়িত্ব।
তাহলে সরকারি আইনজীবীর দায়িত্ব, প্রধান দায়িত্ব কি? বিচারে সহায়তা করা, অভিযুক্তকে শাস্তি দেওয়া সরকারি আইনজীবীর দায়িত্ব না, তার কর্তব্য না। তার দায়িত্ব হচ্ছে যে সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণিত হয় তাহলে শাস্তি পাবে, না হলে পাবে না। তো এই জন্য আদালতকে কি করা? সহায়তা করা, সিদ্ধান্তটা আদালতে নেওয়া। তাহলে মূল বিষয়টা হচ্ছে, এটা এমসিকিউ কিন্তু থাকে যে সরকারি অ্যাডভোকেটের দায়িত্বটা কি। তার দায়িত্ব হচ্ছে কি? আদালতকে সহায়তা করা, ন্যায় বিচারে সহায়তা করা, কাউকে শাস্তি দেওয়া তার লক্ষ্য হইতে পারে না। কারণ আপনি যদি আগে থেকেই ডিসাইড করে নেন যে উনি অপরাধী, তো আপনি তখন আর কি করবেন না, যে তথ্য উপাত্ত আছে এগুলোকে আপনি বিকৃত ভাবে উপস্থাপন করেন। তো এই জন্য বলতেছে তথ্য উপাত্ত আপনি উপস্থাপন করেন, বিচারক সিদ্ধান্ত নেওক যে আসামি অপরাধ যদি করে শাস্তি পাবে, না হলে সে খালাস পাবে। কারণ ফৌজদারি মামলায় আসামি যদি নিশ্চুপও থাকে, আসামির অ্যাডভোকেটেরও দরকার হয় না, তার কি ডিফেন্সেরও দরকার হয় না। যেমন আমরা কি দেখেছি, ম্যাজিস্ট্রিয়ালের ক্ষেত্রে কোনো অপশনই নাই। আসামি নীরব যদি থাকে, যদি দেখা যায় যে উনি কোনো অপরাধ করেন নাই, বিচারক অটোমেটিক তাকে খালাস দিবেন। এরপরে 6 নাম্বারটা, যেটা বাংলাদেশে বর্তমানে এইটা সবচেয়ে বেশি অপব্যবহার হচ্ছে, অপব্যবহার বলবো কি, আমরা ভঙ্গ হচ্ছে। সেটা হচ্ছে যে কেউ দেখবেন মামলা একটা দায়ের করেই মিডিয়ার সামনে চলে আসে, বলে যে আজকে এই বিষয়ে মামলা করছি আমরা, এইটা হয়েছে, এটা হয়েছে, এই অপরাধ এটা করছে। তো এইটা এথিক্স এর মধ্যে বলতেছে, যেই মামলা চলমান আছে, চলমান মামলার বিষয়ে আপনি পত্র পত্রিকায়, নিউজ মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় কোনো আপনি সংবাদ দিবেন না। তাহলে এই 6 নাম্বারটা মনে রাখবেন, যে মামলাটা চলমান আছে ওই চলমান মামলার বিষয়ে আপনি কোনো পত্রিকা, কোনো নিউজ, কোনো জায়গায় কোনো প্রকার সংবাদ দিবেন না। হ্যাঁ, মামলা যখন ফাইনালি ডিসাইড হয়ে যাবে আপনি আপনার অভিমত দিতে পারেন, এটা কোনোভাবেই কোনো সমস্যা না। যে এই মামলায় এই গ্রাউন্ড ছিল, বিচারক এটা লক্ষ্য করেন নাই, ঠিক এরকম বলতে পারেন। কিন্তু মামলা যখন চলমান থাকবে, ওই চলমান মামলা নিয়ে দেখেন যে বারবারই কি হয়, আদালত অবমাননার নোটিশ আছে। এটার মূল কারণ এটা হচ্ছে যে মামলাটা চলমান আছে, এখনো ডিসাইড হয় নাই। তো অযথা আপনি এই মামলার বিষয়ে বিভিন্ন প্রকার, যেই বর্তমান বাংলাদেশে হচ্ছে, এটা প্রফেশনাল এথিক্স এর বিপরীতে। 7 নাম্বারটা, সেটা হচ্ছে যে 7 নাম্বারটা বর্তমানে আমাদের কোনো কাজের না। এটা বলতেছে যে আইনজীবীরা চেষ্টা করবেন বিচারক নির্বাচনে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিহার করা। এখন এইটাই বলে আপনি আন্দোলন করেন, এটাই বলে আপনি সংগ্রাম করেন, মানে রাজনৈতিক ভাবে যদি একজন অযোগ্য ব্যক্তিকে বিচারক হিসেবে নিয়োগ করে, 7 নাম্বার বলতেছে আপনি কি করেন? আন্দোলন করেন, সংগ্রাম করেন, একদম সর্বোচ্চ পরিমাণ সংগ্রাম করেন ওই অযোগ্য, রাজনৈতিক ভাবে বিবেচিত লোকটা যাতে বিচারক হইতে না পারে। এটা একদম একদম উল্টা কথা বলে, অর্থাৎ আন্দোলন সংগ্রাম করার জন্য আপনাকে ক্ষমতা দেয় 7 নাম্বারটা। 8 নাম্বার বলতেছে যে অবশ্যই আপনি সময় মতো আদালতে উপস্থিত হবেন। 10টায় যদি, 9টায় যদি আপনার শুনানি থাকে 9টায় যাবেন, একটাই থাকলে একটাই যাবেন, অযথা ডিলে করবেন না, দেরি করবেন না। 9 নাম্বার বলতেছে আদালতে অহেতুক আপনি পরামর্শ না দেওয়া। যদি আদালত আপনার কাছে কোনো মামলার বিষয়, কোনো আইনের বিষয় জানতে চায়, তবেই আদালতকে বলা। যেমন ধরেন যে আপনার শুনানি পরবর্তী ডেটে আপনি হয়তো 10 মিনিট আগে গেছেন, অন্য একটা মামলা চলতেছে। এখন সে বিষয়ে হয়তো আপনি জানেন, কিন্তু দুই পক্ষেরই আইনজীবী আছে, তারা নীরব, তারা কিছু বলতেছে না। তো ওই ক্ষেত্রে আপনি আইনটা জানেন বলে বা এরকম আছে বলে ওইখানে আপনার কথা বলার অধিকার নাই, বলতেছে যে আপনি নীরব থাকবেন, কিছুই আপনার বলার দরকার নাই। যদি বিচারক মনে করে যে না, একজন সিনিয়র অ্যাডভোকেট আছে, উনি হয়তো কিছু জানতে পারে, যদি আপনারে বলে যে এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা, তখনই আপনি বলবেন, না হলে আপনি সাইলেন্ট থাকবেন। যার মামলা সে বুঝুক, আপনারা তো টেনশন নেওয়ার দরকার নাই। তো এই জন্য বলতেছে যে অহেতুক আদালতকে কোনো পরামর্শ, কোনো কথাবার্তা দিবেন না, আপনার মামলা হইলে কথা বলবেন। আর যদি বিচারক আপনার কাছে জানতে চায় কোনো মতামত, আপনি দিবেন, তাতে কোনো সমস্যা নেই। এই 9টা ছিল আমাদের কিসের প্রতি? আদালতের প্রতি। তাহলে আদালতের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল থাকবো। মামলার বিরুদ্ধে যেতে পারে এমন কোনো উপদেশ কাউকে দিব না, ভুল ব্যাখ্যা করব না, কোনো আইনের ভুল কোট করব না। বার এবং বিচারকের মধ্যে সম্পর্কটা আমরা প্রফেশনাল একটা সম্পর্ক রাখবো সর্ব অবস্থায়। চলমান আর সরকারি যিনি আইনজীবী, তার দায়িত্ব হচ্ছে আদালতকে সহায়তা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অপরাধীকে শাস্তি দেওয়া তার দায়িত্ব না। চলমান মামলার বিষয়ে আমরা কোনো প্রকার পত্রিকা, নিউজ মিডিয়ায় কোথায় কোনো কিছু বলবো না। আর বিচারক নিয়োগে রাজনৈতিক যদি প্রভাব থাকে, সেটা সরানোর জন্য যা কিছু করার দরকার আমরা করব, সময় মতো আদালতে যাব, অহেতুক আদালতে কোনো পরামর্শ দিব না। এখন আসি সর্বশেষ, জনগণের প্রতি দায়িত্ব, পাবলিক অ্যাট লার্জ এর প্রতি একজন অ্যাডভোকেট হিসেবে আপনার কিছু দায়িত্ব আছে কিনা, যদি থাকে সেই দায়িত্বটা কি? 8 প্রকারের বিভিন্ন দায়িত্ব আমরা পাবো। 1 নাম্বারটা বলতেছে যে
আপনি জানেন যে আপনি কি করবেন, মামলায় বিলম্ব করার জন্য অথবা কাউকে হয়রানি করার জন্য আপনি কোনো পক্ষের আইনজীবী হিসাবে নিযুক্ত হবেন না। অলরেডি একটা মামলা চলতেছে। অথবা একজন ব্যক্তি আপনার কাছে আসলো, মামলার কথাবার্তা শুনে আপনার মনে হইলো যে এই বেটা মামলা করতেছে তারে শুধু একটু আটকানোর জন্য, হয়রানি করার জন্য। তাহলে যদি আপনি কারো কোনো মক্কেলের উদ্দেশ্য থাকে মামলাতে বিলম্ব করা অথবা কাউকে হয়রানি করা, তাহলে ঐরকম মামলা আপনি কি করবেন না, ওই মক্কেল থেকে নিবেনই না। যে এরকম মামলা আপনি পরিহার করবেন যে আমার দরকার নাই ভাই, আপনি যে বিষয়ে মামলা করতে আসছেন এটা কোনো কাজের না। এরপরে যেটা ২ নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মামলার পক্ষদ্বয় যারা থাকবে এদের সাথে ভালো আচরণ করবেন এবং অপর পক্ষের যারা সাক্ষী থাকবে, এই সাক্ষীদের সাথেও আপনার আচরণটা সর্ব অবস্থায় শিষ্টাচার বজায় রাখবেন। তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। তাহলে বিবাদী পক্ষ বা বিবাদী পক্ষের যারা সাক্ষী থাকবেন এদের সাথে ভালো আচরণ করবেন, খারাপ আচরণ যাতে আপনার না হয়। এরপরে যেটা সেটা বলতেছে যে কাউকে হয়রানি বা ক্ষতিগ্রস্ত করার জন্য কেউ যদি কোনো দেওয়ানি মামলা করতে আসে তাহলে আপনি ওই মামলাটা নিবেনই না, যেটা শুনে আপনি জানতে পারেন যে এই দেওয়ানি মামলাটা অযথা করা হচ্ছে তারে হয়রানি করার জন্য। ৪ নাম্বারটা যেটা সেটা বলতেছে যে সবাইকে আপনি আইনি পরামর্শ দিবেন। আইনজীবী হিসাবে দায়িত্ব পালনে আপনি বাধ্য থাকবেন। তবে এটা একদম 100% না। জাস্ট মূল কথাটা হচ্ছে কেউ যদি আপনার কাছে এসে কোনো আইনি পরামর্শ চায়, আপনি তাকে দেওয়ার চেষ্টা করবেন। এমন না যে এর সাথে আপনার একটু দ্বন্দ্ব হইছে, ওইজন্য তাকে আপনি আইনটা জানেন অথচ আপনি বলবেন না, এমন না। তো এইজন্য বলতেছে আপনার কাছে যারাই আসবে তাদেরকে আপনি আইনি পরামর্শটা দিবেন, সমস্যা নেই। ৫ নাম্বারে ওইজন্য বলতেছে যে আইনজীবী আপনি কোন মামলাটা গ্রহণ করবেন আর কোনটা গ্রহণ করবেন না। কোনটা আপনি পরিচালনা করবেন আর কোনটা করবেন না। এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। আপনি চাইলে নিতে পারেন, না চাইলে নাই। কেউ আপনাকে বাধ্য করতে পারবে না। তাহলে ৪ এ ছিল সবাইকে আপনি পরামর্শ তো দিবেন। কিন্তু পরামর্শ দেওয়ার পরে কার মামলাটা আপনি পরিচালনা করবেন আর কারটা করবেন না, এটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে ৬ নাম্বারটা, যখনই আপনি কোনো পাবলিক অফিসার মানে সরকারি কর্মকর্তা বা কোনো বোর্ড বা কোনো কমিটি, কোনো সংস্থার নিকট কোনো ব্যক্তির হয়ে উপস্থিত হবেন। যেমন ধরেন যে একটা রাজস্ব মামলায় একজন মক্কেল আপনাকে পাঠাইলো। অথবা ভূমি রিলেটেড বিভিন্ন মামলা পাঠাইলো, সাইবার রিলেটেড মামলা আপনাকে পাঠাইলো। যেটা বলি কোজাই জুডিশিয়াল প্রসিডিং যেগুলা হয় সম্পূর্ণ আদালত না। ওই সমস্ত জায়গায় গিয়ে আপনি সর্বপ্রথম আপনার দায়িত্ব হবে আপনি কোন মক্কেলের পক্ষে আসছেন যে অ্যাডভোকেট হিসাবে সেখানে আপনার পরিচয়টা প্রকাশ করা। কারণ এইটা এইজন্যই যাতে হয় যে ওই যিনি আছেন উনি হয়তো আপনার সাথে একজন পাবলিক এট লার্জ বা মক্কেলের মতো কথাবার্তা বলল যেটা শুনে আপনার মন খারাপ লাগতে পারে। কারণ আপনি চিন্তা করবেন যে আপনি অ্যাডভোকেট, আপনি এত কিছু জানেন। এখন ওই অফিসার এইসব কথা বলতেছে কি জন্য? তো নরমালি যারা অফিসার থাকে এরা যখন আপনি নিজের পরিচয়টা দিবেন যে আপনি এই ব্যক্তির পক্ষে তার নিযুক্ত অ্যাডভোকেট হিসেবে আসছেন। তখন ওই সরকারি কর্মকর্তা আপনার সাথে ২ টা কথা বলতে চিন্তা করবে যে আমি তার সাথে আইনের বাইরে গিয়ে তো কথা বলতে পারব না। তো এইজন্য বলতেছে যে যখনই আপনি যেকোনো জায়গায় পরিচয় দিবেন নিজের, পাবলিক ফাংশন হোক অথবা সরকারি কর্মকর্তা সব জায়গায় হোক, যদি নিজের ক্যাটেগরিতে যান তারপরেও বলবেন আপনি যে অ্যাডভোকেট, অথবা যদি অন্য কারো পক্ষ হয়ে যান, কার পক্ষ হয়ে আপনি অ্যাডভোকেট হিসেবে গেছেন তার নামটা আপনি নিজের পরিচয়টা দিবেন। এটা আপনার সাথে কি করবে? কাজ করবে। এরপরে যদি দেখি সেটা হচ্ছে যে বিচারক হিসাবে যদি আপনি কোনো মামলা অবগত হন, তাহলে আইনজীবী হিসাবে পরবর্তীতে ওই মামলা আপনি গ্রহণ করবেন না। এটা আবার কেমন? এটা হচ্ছে যারা ধরেন যে নিম্ন আদালতের বিচারক আছেন, এরা যদি ১০ বছর বিচারিক দায়িত্ব পালন করেন, এরা হাইকোর্টে শুধুমাত্র মৌখিক পরীক্ষা দিয়েই অ্যাডভোকেট হইতে পারেন। এখন ধরেন যে একটা মামলা নিম্ন আদালতে উনি দলিল বাতিলের মামলা বিচারক হিসাবে ছিল। তো মামলাটা পরবর্তীতে আপিল করে হাইকোর্টে গেল। আর হাইকোর্টে গিয়ে ওই ব্যক্তি আবার অ্যাডভোকেট হইল। ১০ বছর যাওয়ার পর উনি হাইকোর্টের অ্যাডভোকেট হইল। তো যেহেতু উনি ওই বিচারিক বিষয় সবকিছু জানে, ওই মামলার সাক্ষী, ওই মামলার ঘটনাটা কি, তো ওইজন্য বলতেছে যে উনি কি করবেন না, বিচারক হিসেবে যে মামলা সম্পর্কে অবগত হয়েছেন, ওই মামলাতে উনি আইনজীবী হিসাবে মামলা পরিচালনাটা করবেন না। এখন আসি ৮ নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনি আইন পেশায় যদি থাকেন তাহলে অন্য কোনো ব্যবসা করবেন না। কোথাও আপনি চাকরি করবেন না অথবা কোনো ব্যবসায় আপনি বেতনভুক্ত অথবা পার্টনার হিসাবেও থাকবেন না। এই জিনিসটা মনে রাখবেন। তবে এটা নিয়ে একটা মামলা হইছিল যেখানে হাইকোর্ট বার কাউন্সিলকে নানা প্রকার ভাবে যদি বলি, তারা বলতেছে যে এই পেশাগত অসদাচরণ তো আপনি ব্যাখ্যা করছেন কিন্তু এই জিনিসটা কি তার ডেফিনিশন এ আপনার কি দেওয়া নাই।
আপনি টোটালটা পড়লেও, বার কাউন্সিল রুলস অর্ডার ক্যানন পড়লেও পেশাগত অসদাচরণ জিনিসটা কি এটা ডেফিনেশন দেওয়া নাই। আর যখনই আপনি বার কাউন্সিলের ফর্মটা পূরণ করেন, সেখানে আপনি কি দেন, ঘোষণা দেন যে আপনি অন্য কোনো পেশায় জড়িত না। একটা মামলা হয়েছিল যে একজন, সে অ্যাডভোকেট হয়েছে, হওয়ার পরে সে একটা বিশ্ববিদ্যালয়, সে একটা সম্ভবত প্রাইমারি স্কুল অথবা হাই স্কুলে 20 বছর যাবত চাকরি করছে। তো যখন অবসর নেওয়ার পরে সে আবার এজ এ অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিস করতেছে, তো আরেকজন ব্যক্তি ট্রাইব্যুনালে মামলা করছে। মামলা করার পর তারে চিরতরে বহিষ্কার করা হয়েছে। তো সে তখন 90 দিনে হাইকোর্টে রিভিউ করার পর, তো হাইকোর্টে তখন যে দুর্বলতা গুলা পাওয়ার পরে তার লাইসেন্সটা বাতিল করে নেয়, বলতেছে যে না, সে অ্যাডভোকেটশিপ রাখতে পারবে। কারণ হচ্ছে যেটা, যে এইখানে পেশাগত অসাধারণ জিনিসটা কি, এটাই ডেফিনেশনে দেওয়া নাই। আর একজন ব্যক্তি অ্যাডভোকেট হবে কি হবে না, আপনি তো শুধু এমসিকিউ দিচ্ছেন। তো এমসিকিউ দিতেই এখনই আপনি কোনো চাকরি করবেন কি করবেন না, এই মৌলিক অধিকার বার কাউন্সিল হরণ করতে পারে না। যখন আপনি পাশ করবেন তারপরে হয়তো আপনাকে রেস্ট্রিকশনটা দিতে পারে, কিন্তু আপনি পরীক্ষা দিতেই আপনি বলতেছেন অন্য কোনো পেশায় আপনি থাকেন না। তো এ নিয়ে বলতেছে যে বার কাউন্সিলকে বলা হয়েছিল, যদিও এখনো করে নাই, প্রায় 3 বছর হয়ে গেছে, যে পেশাগত আচরণটাকে এটা ডেফিনেশনে আনার জন্য হয়তো ভবিষ্যতে আসবে। তাহলে আমরা 4টা জিনিস দেখলাম। এই 4টা আপনি আরো যদি কয়েকবার দেখেন, আশা করি অবশ্যই অবশ্যই মুখস্থ হয়ে যাবে। আর ইংরেজিটা অনেকটা কঠিন ধরনের, যদিও পড়তে চান তাহলে ইংরেজি বাংলা সেটা আমরা দিয়ে দিব। জি, যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন।